আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা গত ক্লাসে এই পর্যন্ত শেষ করছিলাম যে টলুইনের যে কাহিনীগুলো আছে। তো আমি একটা বিষয় একদম খুবই স্ট্রিক্টলি বলছিলাম যে বেনজিনের মধ্যে যদি বেনজিন বলয় সক্রিয়কারী কোনো মূলক আসে তাহলে সেটা পরবর্তী বিক্রিয়াগুলো তাপমাত্রা কমে যাবে, এবং যদি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী কোনো মূলক আসে তাহলে পরবর্তী যে বিক্রিয়াগুলো তাপমাত্রা বেশি লাগবে। যেমন নাইট্রেশনের ফলে দেখা গেছে যে যখন নাইট্রেশন করা হয়েছে, যখন নাইট্রোবেনজিন তৈরি হয়েছে, নাইট্রোবেনজিনে যখন আবার নাইট্রেশন করতে গেছি তাপমাত্রা 60 থেকে 90 চলে গেল, কিন্তু যখন আমি টলুইনে নাইট্রেশন করতে গেছি তাপমাত্রা 60 থেকে 30-এ নেমে আসলো। যেখানে বেনজিনে নাইট্রেশন করতে তাপমাত্রা ছিল 60, বাকিগুলো কেন কম বেশি আশা করি বুঝতে পারছো। তো এছাড়া টলুইনের আরও কিছু তাপমাত্রা এবং তোমার প্রভাবকের নামগুলো জানতে হবে। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো, যে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে বিক্রিয়াগুলো, ফিল্ড অফ অ্যালকাইলেশন, ফিল্ড অফ অ্যাসিলেশন, এগুলো তাপমাত্রা এবং প্রভাবকটা পরীক্ষায় বেশি আসে। ওকে, নেক্সট এখানে আমরা বেনজিন ও টলুইনের যে পরস্পর রূপান্তর, এই পার্টটার মধ্যে ফোকাস করব। বেনজিন টলুইনের পারস্পরিক রূপান্তর। আমরা বেনজিন এবং ফেনলের মধ্যে একটা বিক্রিয়া দেখছিলাম যে যদি ফেনলের মধ্যে আমরা জিঙ্ক দিয়ে দিই, জিঙ্কটা অক্সিজেন নিয়ে চলে যায়। জিঙ্কটা কী করে অক্সিজেন নিয়ে চলে যায়? আমরা এটা দেখছিলাম ফেনলের মধ্যে। বেনজিন প্রস্তুতি, ফেনলের মধ্যে যদি আমরা জিঙ্ক দিই তাহলে সেখান থেকে কি হয়, এই জিঙ্ক এই অক্সিজেনকে নিয়ে চলে যায়। এবং তোমরা এই জিনিসটা জানো কিনা যে একটা বেনজিন দেখতে কীরকম? যদি কারো গ্যাপ থেকে থাকে তাহলে এই জায়গাটায় ফোকাস করো। যদি কারো গ্যাপ থেকে থাকে তাহলে এই জায়গাটার মধ্যে ফোকাস করো। এ শুধু কার্বনের যে কাঠামো। এখন যদি হাইড্রোজেনগুলো দেখাই, প্রত্যেকটার মধ্যে একটা করে হাইড্রোজেন আছে, C6H6। এখন কি হয়, যদি আমি এখানে কোনো মূলক আনি OH, তাহলে এই জায়গাটায় হাইড্রোজেন থাকে না, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয় OH দ্বারা। তো দেখো এই যে ফেনল, এই ফেনলের মধ্যে কিন্তু এখানে কোনো হাইড্রোজেন নাই। তো যখন একটা জিঙ্ক আসবে, যখন একটা জিঙ্ক এসে এই অক্সিজেনকে নিয়ে যাবে, এই হাইড্রোজেনটা তখন এখানের থেকে যাবে, তখন তৈরি হবে বেনজিন। ঠিক আছে? এ মানে যারা একটু কনফিউশনে থাকো যে কিভাবে হয় তারা দেখে রাখো। এ ফেনল থেকে কীভাবে বেনজিন পাবো। তো আমরা এখানে দেখতেছি কিভাবে টলুইন থেকে বেনজিন পাবো। বুঝতে পারছো আমরা কি দেখতেছি? বেনজিন ও টলুইনের পারস্পরিক রূপান্তর টপিকের নাম। ওকে, ফাইন। দেখো আমরা বেনজিন থেকে খুব সহজেই টলুইন পেতে পারি, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, তাই না? ফিডেলক্রাফট অ্যালকাইলেশন আমরা দেখে আসছি। CH3 মূলকটা জাস্ট তাকে পাস করে দিতে পারলেই হলো, বেনজিনের মাথার মধ্যে দিয়ে দিতে পারলেই হলো। কিন্তু টলুইন থেকে তুমি যখন বেনজিন আনতে চাইবা তখন কিন্তু অনেক কাহিনী করতে হবে। কারণ কি, টলুইন মানে মাথার মধ্যে CH3 অলরেডি আছে। টলুইন মানে মাথার মধ্যে অলরেডি CH3 আছে। তো এই CH3 কে তোমার বের করতে হবে। CH3 কি করতে হবে? বের করতে হবে। টলুইনে কার্বন কয়টা? টলুইনে কার্বন কয়টা দেখো, টলুইন সংকেত কি? প্রথমত C6H5, পরে CH3, মানে C6H5 এইটুকু, আর এর মাথার মধ্যে CH3। তাহলে কার্বন 60টা, 6টা কার্বন বেনজিন বলয়, একটা কার্বন বাইরে। তাহলে টলুইন থেকে যদি আমি বেনজিন পাইতে চাই, প্রক্রিয়াটা হবে ডিকার্বক্সিলেশন। কারণ 7টা কার্বন থেকে আমি 6টা কার্বন পেতে চাচ্ছি। বেনজিন মানে কি? C6H6, 6টা কার্বন। এখানে কার্বন কয়টা? 7টা কার্বন। তাহলে এই প্রক্রিয়ার নাম কি? ডিকার্বক্সিলেশন। এই বিষয়টা ক্লিয়ার? এই প্রক্রিয়া ডিকার্বক্সিলেশন ক্লিয়ার কিনা? ওয়ালাইকুম সালাম, যারা সালাম দিচ্ছ। এইখানে দেখো আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিড দুইটাই কিন্তু জারক। জারক প্লাস আমরা এখানে কি দিচ্ছি? একটা ক্ষার দিচ্ছি। এই জিনিসটা মাথায় রাখবা টলুইন থেকে বেনজিন পাওয়ার জন্য। প্রশ্ন আসতে পারে টলুইন থেকে বেনজিন পাওয়ার জন্য বিক্রিয়ক কোনটা? দিতে পারে না? এই কথাবার্তা। ওকে, তো নেক্সট দেখো আমাদের নেক্সট যে পড়া, এখানে আমরা ইলেকট্রোফিলিক যে সংযোজন বিক্রিয়াগুলো আছে সেগুলো সম্পর্কে পড়াশোনা করব। বইয়ে এই টপিকটা প্রায় 7 থেকে 10 পেজ জুড়ে আছে। তা আমরা কি করছি, পুরোটাকে জাস্ট একটা ছকের মধ্যে নিয়ে আসছি যে এখান থেকে তুমি যদি পড়াগুলো বুঝো তো তোমার জন্য সব পড়া এনাফ। এখান থেকে পড়াগুলো বুঝলেই আর কিছু লাগবে না। ওকে, প্রথমত অ্যালকিনে হ্যালোজেন সংযোজন বিক্রিয়ার কথা বলা হয়েছে। তো তুমি জাস্ট বুঝো যে প্রোপিনে ক্লোরিন সংযোজনে উৎপাদটা কি হবে, এই প্রশ্ন। এটা থাকবে প্রশ্নে, প্লাস ক্লোরিন থাকবে, এটা দিয়ে দিবে যে কি তৈরি হয়। এই তোমার প্রশ্ন, বুঝতে পারছো? তো খেয়াল করো, এই যে দ্বিবন্ধনটা দেখতেছো, দ্বিবন্ধনটা ভেঙে গেলে এখানে একটা হাত খালি হবে, এখানে একটা হাত খালি হবে। তো এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে, কথা ঠিক কিনা? যদি দ্বিবন্ধনটা ভেঙে যায়, এখানে একটা হাত খালি হবে, এখানে একটা হাত খালি হবে। তো এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে। তাহলে 1,2 ডাইক্লোরোপ্রোপেন। প্রোপিনটা কয়ে গেল,
প্রোপেন হয়ে গেল, প্রোপিনটা কি হয়ে গেল, প্রোপেন হয়ে গেল। তাহলে কথা ক্লিয়ার, দ্বিবন্ধনটা ভাঙলো, এইখানে একটা হাত খালি হইলো, এখানে একটা হাত খালি হইলো, এখানে একটা ক্লোরিন আসলো, এখানে একটা ক্লোরিন আসলো, তাহলে 1,2 ডাইক্লোরো প্রোপেন। ঠিক আছে, এ হচ্ছে কথাবার্তা, এছাড়া কিছু এখানে লাগবে না। মার্কনিকভ নীতিটা খুবই গুরুত্বপূর্ণ, মার্কনিকভ নীতি। তো মার্কনিকভ নীতি বুঝতে হলে আমাদের একটু বেসিক থেকে আগাইতে হবে, যে এই সূত্রটা কি। প্রথমত আবিষ্কার তো বোঝা যাচ্ছে, মার্কনিকভের নীতি যেহেতু, তাহলে বিজ্ঞানের নাম অবশ্যই মার্কনিকভ হবে, এটা তো আর সমস্যা নাই। আমাদের গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি বলছে, সূত্রের বর্ণনাটা দেখতে হবে, এটা বুঝতে হবে, তাহলে তুমি এখান থেকে এমসিকিউ আনসার করতে পারবা। তুমি বেসিক না জানলে এমসিকিউ আনসার করতে পারবা না। খেয়াল করো, অপ্রতিসম অ্যালকিনের সাথে, তাহলে প্রথম কথা অপ্রতিসম অ্যালকিন মানে কি, আমাদের একটা কনফিউশন যে অপ্রতিসম অ্যালকিন মানে কি। দেখো, এই যৌগটা একটা অ্যালকিন, এই অ্যালকিনের এই কার্বনটা আর এই কার্বনটার মাঝখানে হচ্ছে দ্বিবন্ধন। দেখো তো দুইটা কি সেম? সেম না, কারণ কি, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, রাইট? তাহলে এরকম যারা দুইটা সেম না, এগুলোকে বলা হয় অপ্রতিসম অ্যালকিন। তাহলে ভাই প্রতিসম অ্যালকিন কোনগুলা? খুবই ইজি, CH2 ডাবল বন্ড CH2, এইটা হচ্ছে প্রতিসম। এটা কি? এইটা হচ্ছে প্রতিসম, আর এই বেচারা হচ্ছে অপ্রতিসম। ঠিক আছে, অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায়। তো নেক্সট প্রশ্ন ভাইয়া, অপ্রতিসম বিকারক আবার কি? দেখো, আমরা যখন ক্লোরিনকে ভাঙছিলাম, মনে আছে কিনা, ক্লোরিনকে ভাঙছিলাম, তখন ক্লোরিন আর ক্লোরিন দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছিল, দুইটা সেম জিনিস তৈরি হয়েছিল, এটা হচ্ছে প্রতিসম বিকারক। এটা কি? এটা হচ্ছে প্রতিসম বিকারক, কারণ এখানে ভাঙলে দুইটা সেম জিনিস তৈরি হয়। কিন্তু তুমি যখন এই HBr-কে ভাঙবা, HBr-কে ভাঙবা, তখন কিন্তু H প্লাস Br মাইনাস দুইটা কিন্তু সেম ভাবে ভাঙবে না, হাইড্রোজেন আর ব্রোমিন কিন্তু দুইটা সেম ভাবে ভাঙবে না, এই জন্য তার নাম হচ্ছে অপ্রতিসম বিকারক। ঠিক আছে, এরকম অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় আমাদের যে কাহিনীগুলো ঘটতেছে তা হচ্ছে মার্কনিকভ নীতি দ্বারা আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে, এই মার্কনিকভ নীতি বোঝার জন্য তোমাকে এই বিক্রিয়াটা খেয়াল করতে হবে। এটা কি? দ্বিবন্ধন। দ্বিবন্ধন ভেঙে গেলে একটা হাত খালি হবে আর একটা হাত খালি হবে। দেখো, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন। তো নর্মালি হাইড্রোজেন কাকে দেওয়া উচিত? যার হাইড্রোজেন নাই তাকে দেওয়া উচিত, তাই না? এর হাইড্রোজেন দুইটা, এর হাইড্রোজেন একটা, তো হাইড্রোজেনটা কাকে দেওয়া উচিত? যার কম তাকে দেওয়া উচিত। কিন্তু মার্কনিকভের নিয়মে উল্টা হয়। কি হয়? যার বেশি আছে সেই পায়। এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা, সে হাইড্রোজেন পাবে। আর এখানে হাইড্রোজেন একটা, তার হাইড্রোজেন নাই, তাও সে হাইড্রোজেন পাবে না, সে পাবে ব্রোমিন। বুঝতে পারছো? ব্রোমাইড পাবে। তাহলে এইটাই হচ্ছে 90% ক্ষেত্রে ঘটে, এটাই ঘটে 90% ক্ষেত্রে। মানে এই যে যৌগটা 2 ব্রোমো প্রোপেন, এটা বেশি তৈরি হবে। আর যেটা হচ্ছে 1 ব্রোমো প্রোপেন, এটা মাত্র 10% তৈরি হবে। মানে যেটা সত্যিকার অর্থে ঘটা উচিত, যে যার হাইড্রোজেন কম সে হাইড্রোজেন পাবে, যার হাইড্রোজেন বেশি সে ব্রোমিন পাবে। এটা ঘটে মাত্র 10% ক্ষেত্রে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি, যে 2 ব্রোমো, যেটা 2 ব্রোমোটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘটে। তো কেন মনে রাখবা? 2 ব্রোমো, 2 বেশি না 1 বেশি? এটা তো 1 ব্রোমো, এটা তো 2 ব্রোমো। তো 2 বেশি না 1 বেশি? 2 বেশি। 2 বেশি সে 90%, 1 কম সে 10%। এটা হচ্ছে তোমার পরীক্ষায় এমসিকিউ আনসার করার জন্য শর্টকাট। তোমার পরীক্ষায় আসবে যে এই যৌগের সাথে এই যৌগের বিক্রিয়ায়, মানে এইটা থাকবে তোমার হচ্ছে উদ্দীপকে, প্রশ্নে, কবির স্যার এমসিকিউ, হাজার স্যার এমসিকিউ আছে, এটা থাকবে ডিরেক্ট প্রশ্নে। বলবে উৎপাদটা কি, একটা অপশন থাকবে, উৎপাদ একটা, দুইটা দিবে না, 90%টাই তোমার হচ্ছে জিজ্ঞেস করবে। তখন তুমি আনসার করবে কোনটা? 2 ব্রোমো, কারণ কি 2 বেশি হয়, 2 মানে বেশি, 1 বড় না 2 বড়, 2 বড়, তাহলে 90% এটা। এটা হচ্ছে টেকনিক। ওকে, এখন আমরা বিপরীত মার্কনিকভ সম্পর্কে জানবো। বিপরীত মার্কনিকভকে বলা হয় খারাসের নীতি। বিজ্ঞানী খারাস আবিষ্কার করছে, তাইকে বলা হয় খারাসের নীতি। এইখানে ওই যে আমরা বলছিলাম যে প্রকৃত অর্থে যেটা ঘটা উচিত, যার হাইড্রোজেন বেশি সে হাইড্রোজেন পাবে না, যার হাইড্রোজেন কম সেই পাবে। এটা ঘটে হচ্ছে এই বিপরীত মার্কনিকভ নিয়মে বা খারাসের নীতিতে। কিন্তু এই ক্ষেত্রে শর্ত আছে। শর্ত হচ্ছে এইখানে শুধু HBr না, HCl, HI তারাও বিক্রিয়া ঘটাইতে পারে। HBr, HCl, HI তাদের সাথে বিক্রিয়া দিলেও সেম কাহিনী ঘটবে। বাট খারাসের নীতিতে শুধুমাত্র HBr কাজ করে, অনলি, অন্যগুলা কাজ করবে না। 1 নাম্বার শর্ত।
2 নম্বর শর্ত, এখানে প্রভাবক রূপে জৈব পারক্সাইড দিতে হবে। পারক্সাইড তো চিনো তোমরা, H2O2 নাম শুনছো কিনা? হাইড্রোজেন পারক্সাইড চুল সোনালী করার জন্য ব্যবহৃত হয়, চুল সোনালী করার জন্য। পরিমাণগত রসায়ন অধ্যায়ে পড়ছো, চুল সোনালী করতে জৈব পারক্সাইডগুলো ব্যবহার, এই যে হাইড্রোজেন পারক্সাইডগুলো ব্যবহৃত হয়, হাইড্রোজেন পারক্সাইড H2O2, ঠিক আছে। আর এখানে লাগবে কি জৈব পারক্সাইড, জৈব মানে কি যে আরতে হচ্ছে তোমার অ্যালকাইল, R2O2 একই তো, H2O2 R2O2 পারক্সাইড। তো তোমরা কমেন্ট করো যে পারক্সাইডে অক্সিজেনের জারণ মান কত, পারক্সাইডে অক্সিজেনের জারণ মান কত, ঠিক আছে। তুমি একটু কমেন্ট করো যে পারক্সাইডে অক্সিজেনের জারণ মান কত। ওকে, এখানে কি হয়, আমরা যেটা আশা করছিলাম সেটা হয়। এই যে HBr ভাঙবে, আমরা আশা করছিলাম কি যার হচ্ছে হাইড্রোজেন কম সেখানে যাবে, সেখানেই যাবে, এই যেখানে আসবে CH2টা তৈরি হবে 99%, দেখছো এখানে আসছে, আর এখানে আসবে ব্রোমিন। বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার থাকলে আমরা নেক্সট পড়ায় যাচ্ছি। অ্যালকিনের ওজনীকরণ, এই ওজনীকরণ থেকে কয়েক রকমের প্রশ্ন আসতে পারে, ভার্সিটি সহ কভার করে দিব। ওজনীকরণ টপিকটা আমি যখন এখন পড়াবো, এটা ভার্সিটি সহ পড়ায় দেবো, মোটামুটি 5-6 মিনিট লাগবে, সবাই একটু মনোযোগ দিবা। খেয়াল করো, অ্যালকিন এর সাথে আমরা ওজন যুক্ত করব এবং প্রশ্ন আসবে, প্রশ্ন নাম্বার 1 উৎপাদ কি, প্রশ্ন নাম্বার 2 এই বিক্রিয়ায় প্রভাবককে কি যুক্ত করা হয়, এবং প্রশ্ন নাম্বার 3 নম্বর প্রশ্নটা একটু বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, ধরো আমরা বললাম হচ্ছে উৎপাদটা বলে দিলাম, বুঝো কিন্তু অ্যালকিনে এখানে উৎপাদ কই বলা নাই, আচ্ছা সমস্যা নেই, আমরা যে কোনো একটা ধরলাম যে আমাদের CH2 ডাবল বন্ড CH2 সবচেয়ে সহজটা থেকে আগাইলাম, এইটাকে যদি আমরা ওজনীকরণ করি তখন পাওয়া যাবে HCHO প্লাস HCHO। কেমনে আমি একটু পরে দেখা যাবে, মানে বিক্রিয়া দেখে চিনতে পারবে, আমি কিন্তু বিক্রিয়া দেখে বলে দিচ্ছি যে কি তৈরি হবে, নিচে কিন্তু লেখা নেই, তুমিও চিনতে পারবে একটু পরে, সমস্যা নেই। প্রশ্ন আসবে উল্টা, যে নিচের কোন দুইটির, এই দুইটির ওজনীকরণের ফলে, কোনটির ওজনীকরণের ফলে দুইটা তৈরি হয়, এই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা বুঝছো কিনা? 2 মোল ফর্মালডিহাইড বা মিথানেল তৈরি হয় কোনটির ওজনীকরণের ফলে? উল্টা প্রশ্ন, কোনটির ওজনীকরণের ফলে, উল্টা প্রশ্ন। বুঝতে পারছো কিনা? এই দুইটা পরীক্ষায় প্রশ্নে দেওয়া, এইটা জিজ্ঞেস করছে, তখন তোমাকে এই দুইটা থেকে বের করতে হবে আসলে যৌগটা কি ছিল। বুঝতে পারছো প্রশ্নটা? 2 মোল ফর্মালডিহাইড তৈরি হয় কোনটির ওজনীকরণে, এই হচ্ছে প্রশ্ন। আরেকটা প্রশ্ন আসে যে এই ওজনীকরণের স্পেশালিটি কি, ওজনীকরণের ফলে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। লিখে রাখো সবাই বইয়ের লাইন, দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়, দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায় কেমনে, এখন আমরা দেখব। সবচেয়ে সহজটা থেকে শুরু করতেছি, CH2 ডাবল বন্ড CH2, এখানে আমরা কি করব, এখানে আমরা ওজন যোগ করব, এখানে আমরা ওজন যোগ করব, ঠিক আছে। তো এখানে CCl4টা যোগ করা হয়, নিষ্ক্রিয় দ্রাবক CCl, নিষ্ক্রিয় দ্রাবক CCl যোগ করা হয়। ওকে, এখানে ওজন করার ক্ষেত্রে এই দ্বিবন্ধনটা আগে ভাঙতে হয়। আমি আগে বেসিক দেখাচ্ছি, পরে টেকনিক শেখাবো, আগে বেসিক শেখাচ্ছি পরে টেকনিক। ভাঙার ক্ষেত্রে এভাবে ভাঙতে হয়, এর সাথে যারা যুক্ত আছে তাদেরকে এক পাশে রাখে, এই দেখো আমরা হচ্ছে এই কার্বনের একটার জন্য 2টা হাত এরকম, ঠিক আছে, 2টা করে হাত, কারণ আমরা জানি একটা হাত ভাঙলে এরকম 2টা অংশ তৈরি হয়। তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, ঠিক আছে, মোট 3টা অক্সিজেন দিলাম আমরা। এখন এটা ভাঙবে কিভাবে, এভাবে ভাঙবে, এইভাবে ভাঙবে। তুমি জাস্ট বিষয়গুলো দেখা যাও, টেকনিক আছে, যদি না বুঝে থাকো, যদি কলেজ লাইফে না পড়ে এসে থাকো কোনো সমস্যা নেই, জাস্ট বিষয়গুলো দেখে যাও। ওকে, এখানে দেখতে পাচ্ছ একটা অক্সিজেন আছে সাথে, এখানে দেখতে পাচ্ছ একটা অক্সিজেন আসে সাথে, আর এই অক্সিজেনটা একা। এই অক্সিজেনকে দেওয়ার জন্য আমরা জিঙ্ক দিব, আমরা জানি অক্সিজেন নিয়ে কে পালায়, জিঙ্ক অক্সিজেন নিয়ে পালায়,
তাই না? জিঙ্ক কী করে? অক্সিজেন নিয়ে পালায়। পানিও আছে এখানে, তো এখানে জিঙ্ক অক্সাইড তৈরি হবে। HCHO প্লাস HCHO, এই হচ্ছে মেইন যে বিক্রিয়া। এটা একদম সহজ। আরও একটা করে দেখাচ্ছি, 2 নাম্বার। সবাই একটু খেয়াল করো। আমরা এবার কি করলাম? CH3 CH ডাবল বন্ড CH2, এটা নিয়ে আগাচ্ছি। CH3 CH ডাবল বন্ড CH2, এটার মধ্যে অর্জনীকরণ করব। নিষ্ক্রিয় দাবক CCl4 দিলাম। এই যে কার্বন, এই কার্বনের সাথে এক হাতে হাইড্রোজেন আর এক হাতে CH3, এক হাতে হাইড্রোজেন আর এক হাতে CH3, তাই না? তাহলে এই যে CH3 লিখলাম, এই যে হাইড্রোজেন লিখলাম, আর এই কার্বনের 2 হাতে হাইড্রোজেন। আগে বেসিক বুঝো, টেকনিক আছে আমার কাছে। অক্সিজেন অক্সিজেন গেল, এভাবে ভাঙবে, এভাবে ভাঙবে। CH3 CHO মিলতেছে কিনা? CH3 CHO কি তৈরি হইল? CH3 CHO প্লাস HCHO HCHO, জিঙ্ক দিছিলাম, পানি দিছিলাম, তৈরি হইল জিঙ্ক অক্সাইড। এই হচ্ছে তোমার বিক্রিয়াগুলার সিস্টেম। বিক্রিয়াগুলো কেমনে ঘটে? এখন আছে শর্টকাট। শর্টকাটে যাচ্ছি আমরা। শর্টকাট কেমনে বের করব? যেমন আমরা 1 নাম্বার যেটা দিছিলাম, শর্টকাট প্রশ্ন দেখা মাত্র উত্তর করতে পারবা। 1 নাম্বারে দিছিলাম CH2 ডাবল বন্ড CH2, 2 নাম্বারে দিছিলাম CH3 CH ডাবল বন্ড CH2। এইবার মনে করো আমরা যদি আরো কঠিনের দিকে যাই, CH3 2 C ডাবল বন্ড CH বন্ড CH3। এবারের যোগটা একটু কমপ্লিকেটেড, তাই না? যোগটা হচ্ছে আমাদের একটু কমপ্লিকেটেড। এখন এই সবগুলোর আনসার আমরা এক ঝটকায় বের করতে পারবো। কিভাবে? খেয়াল করো। এইখানে জানি উৎপাদ কি ছিল? 2টা HCHO, এখানে একটা অক্সিজেন ঢুকায় দাও, এখানে একটা অক্সিজেন ঢুকায় দাও। দেখো তো CH2O মানে কি? এটাই না? CH2O, এই দ্বিবন্ধনটা মুছে দিবা, এখানে একটা অক্সিজেন ঢুকায় দিবা, এখানে অক্সিজেন ঢুকায় দিবা, শেষ, কাহিনী শেষ। দ্বিবন্ধনটা মুছে দিবা, এখানে একটা অক্সিজেন ঢুকায় দাও, এখানে অক্সিজেন ঢুকায় দাও। CH3 CHO CH2O, CH3 CHO প্লাস CH2O। CH2O মানে কি? HCHO। কথা কি বলতে পারতেছি কিনা? দ্বিবন্ধনটা মুছে দিবা, এখানে অক্সিজেন ঢুকাই দিবা, এখানে অক্সিজেন ঢুকাই দিবা। এখানে অক্সিজেন ঢুকানো মানে কি? যে এখানে, এখানে। তো দেখো CH3 2টা, তাহলে CH3 CO CH3 কিটোন তৈরি হয়েছে, খেয়াল করছো? CO মানে কি? কিটোন, প্লাস CH3 CHO, এই যে এটা। সবাই বুঝছো কিনা জানো? শর্টকাটটা ক্লিয়ার? শর্টকাট ক্লিয়ার? একজন বলছে ও সেই এত ইজি, আল্লাহ ইজি। ওকে, আরো 2 একটা যাই, আরো 2 একটা প্র্যাকটিসে যাই। 4 নাম্বার, আমরা নতুন নতুন অ্যালকিন আবিষ্কার করতেছি, ঠিক আছে? CH3, এরপর মনে করো হচ্ছে বললাম এখানে 2 দিলাম C, তোমরা উত্তর করবো অবশ্যই। এটা ডাবল বন্ড C, কি দেব? ধর হচ্ছে এখানে দিলাম C2H5H, ঠিক আছে? এটা হচ্ছে এমনিও লেখা যায় C2H5, বা হচ্ছে CH2 CH3 ভাবে লেখা যায় CH2 CH3। উত্তর করো কি তৈরি হবে? আমি নতুন নতুন আবিষ্কার করছি, বইয়ে এরকম কঠিন নাই, তো তোমাদের প্যারা নাই। এটা হচ্ছে আমি আবিষ্কার করে দিলাম। বলো ভাইয়া, কেউ এমনি বোঝায় নাই জীবনে, থ্যাংক ইউ। আমারও কেউ বোঝায় নাই, আমি নিজে নিজে পড়তে পড়তে এগুলো বাইর করছি, আমারও কেউ বোঝায় নাই এমনি। আচ্ছা দেখো এটা পারবা কিনা? প্রথমে এটা ভেঙে দাও, একটা অক্সিজেন বসাও, এখানে একটা অক্সিজেন বসাও,
রাইট? তাহলে কি হইল, একটা হচ্ছে CH3, CO মানে কি কিটোন, CO CH3 প্লাস CH3 CH2 CHO। শেষ? শেষ তো? শেষ না? একটা নাম হচ্ছে কিটোন প্রোপানন, একটা নাম হচ্ছে কিটোন প্রোপানন, বাংলায় লিখি প্রোপানন, আরেকটার নাম হচ্ছে প্রোপানেল। প্রোপানেল খুব সহজেই বুঝতে পারবা, 3 কার্বন ছিল না এখানে, 3টা কার্বন, তো 3টা কার্বনের অ্যালডিহাইড তো প্রোপানলই হবে, প্রোপানেলই হবে। আর এটা যেহেতু একসাথে 2টা আছে তার মানে কিটোন হবে প্রোপানন, CO দেখে বোঝা যায় এটা কিটোন হবে। 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কোনটা আছে? একটাই তো আছে, তাই না? ওকে, তাহলে আমাদের আরেকটা ঝামেলা গেল, আমরা বড়গুলো চিনতে পারবো। এখন হচ্ছে ভাইয়া দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়। আপনি একটা কথা বলছিলেন একটু আগে যে বইয়ে একটা লাইন আছে যে ওজনীকরণের ফলে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়, তাই না? এটা আপনি মাত্র বললেন, কেমনে করা যায়? আপনি বলছেন ঠিক আছে বুঝছি, বাট কেমনে করা যায় একটু বলে দেন। দেখো উল্টা প্রশ্ন, এটা ভার্সিটিতে আসে কিন্তু, আমি কিন্তু বানায় বলতেছি না, এটা বিগত বছর ভার্সিটিতে আসা প্রশ্ন। HCHO 2 মোল কোন অ্যালকিন থেকে পাওয়া যায়? এই হচ্ছে আমাদের প্রশ্ন। HCHO 2 মোল কোন অ্যালকিন থেকে পাওয়া যায়? যখন এরকম প্রশ্ন পাবা, দুইটাকে পাশাপাশি লিখে ফেলবা। লেখো HCHO এবং অলওয়েজ অক্সিজেনগুলোকে মুখোমুখি রাখবা, ঠিক আছে? HCHO একটা সহজ সোজা একটা উল্টা, অক্সিজেনগুলা মুখোমুখি রেখে, অক্সিজেনগুলা কোত্থেকে আসছিল? ওজন থেকে আসছিল, এটাকে বাদ দিয়ে এখানে তুমি দ্বিবন্ধন দিবা, শেষ। CH2 শেষ। এইটা ছিল মেন যৌগ। গেল। আরো একটু কমপ্লিকেটেড দিকে যায়, এটা তো সহজ ছিল, কমপ্লিকেটেড দিকে যায়। মনে করো বললো 1 মোল ইথানেল আর 1 মোল প্রোপানেল, CH3 CHO প্লাস মনে করো কিটোন দিল, কিটোনও দিয়ে দিছে মনে করো CH3 CO CH3, এই দুইটা কোন অ্যালকিন হতে পাওয়া যায়? এ হচ্ছে প্রশ্ন বুঝছো যে কোন অ্যালকিন হতে পাওয়া যায়। এখন আমরা কি বলছি, অক্সিজেনগুলোকে মুখোমুখি লিখে ফেলবো, CH3 CHO, এই যে কিটোনের অক্সিজেনটা মুখোমুখি লিখলাম, আর এই যে CH3 দুইটা লিখে ফেললাম, রাইট? এটাই তো কিটোন। অথবা তুমি যদি সুন্দর করে সাজায় লিখতে চাও তাও সমস্যা নেই, CO CH3 বন্ড CH3, এভাবেই তো থাকে কিটোনগুলো, এভাবে থাকে না? CH3 বন্ড CO বন্ড CH3, এভাবে তো কিটোনগুলো থাকে। এবার তুমি এই যে অক্সিজেনগুলা কেটে দাও, কারণ অক্সিজেনগুলো তো যুক্ত হয়েছিল, কেটে দাও, কেটে দিয়ে এখানে দ্বিবন্ধন দিবা, কেটে দিয়ে কি দিবা? দ্বিবন্ধন দিবা। তাহলে দেখো CH3 CH দ্বিবন্ধন কার্বনের সাথে, কার্বনের এক হাতে CH3 আরেক হাতে CH3, পেয়ে গেছি আমরা। নাম কি যৌগের? 2 মিথাইল, 4টা কার্বন, বিউটিন 2, রাইট? দেখো তো ক্লিয়ার কিনা, আমি একটু কার্বনটা মার্কিং করে দেখাই। 1 2 3 4, 2 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন, 4টা কার্বন, তাই বিউটিন 2। 2 নম্বর কার্বনটা মিথাইল আছে, 2 মিথাইল বিউটিন 2 মিথাইল বিউটিন 2। ওকে, থ্যাংক ইউ। ওকে, ডান। সবাই মেহজাবিন বুঝছে, রিমা বুঝছে, সাদিয়া বুঝছে, রাদিয়া বুঝছে। ওকে, ডান। ওকে, তাহলে আশা করি এই টপিকে তোমার আর প্যারা হবে না। যদি সরাসরি প্রশ্ন করে যে কোন বিক্রিয়া দ্বারা দ্বিবন্ধন অবস্থান, আচ্ছা ভাই দ্বিবন্ধন অবস্থান কেমনে?
দেখো আমি কিন্তু বুঝে গেছি দ্বিবন্ধন কয় নাম্বার কার্বনে ছিল, 2 নাম্বার কার্বনে। এটাকে বলে দ্বিবন্ধনের অবস্থান। বুঝে গেছি না যে 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন ছিল। এই যে বিউটিন 2। ক্লিয়ার? ও কেমন ভাবে অর্গানিক আগে পড়ে নেই, আসলে সহজ, অর্গানিক আসলে সহজ। একটু অ্যানালাইসিস করতে আমার ঠান্ডা লাগছে, দুঃখিত, একটু ঠান্ডা লাগছে আর কি। ক্লিয়ার? অল ক্লিয়ার? তাহলে নেক্সট হচ্ছে আমরা একটু বইয়ের পড়াগুলো দেখি। দেখো এই যৌগটার ওজন করলে ইথানেল ও প্রোপানন তৈরি হয়। আমরা এটা এখন দেখি এক ঝটকায় বলতে পারি কিনা। দ্বিবন্ধন কেটে অক্সিজেন দিয়ে দিলাম, এখানটা অক্সিজেন দিয়ে দিলাম, CH3 2CO CH3CHO, ইথানেল প্রোপানন ইথানেল, রাইট? ওকে ফাইন। অ্যালডিহাইড ও কিটোন দ্বিবন্ধনের অবস্থান অনুযায়ী তৈরি হয়, রাইট? পড়ছি আমরা। ওকে, তাহলে অ্যালকিনের ওজনীকরণ শেষ। আমি বলছিলাম 5 থেকে 6 মিনিট লাগবে, আশা করি 5-6 মিনিট হয়ে গেছে। অ্যালকাইনের ওজনীকরণ এখন হচ্ছে অ্যালকাইন। এটাও সহজ। কেমন সহজ? ইথাইনের ওজনীকরণে তারা বলতেছে গ্লাইওক্সাল। এটা আমি আলাদা করে দেখাবো, আমি আগে এই দুইটা দেখাবো। ইথাইন পর্যন্ত কোনো সমস্যা নেই। বিউটাইন 1 ও বিউটাইন 2 দেখতে পাচ্ছ অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে অ্যাসিড নিয়ে আমাদের কনসার্ন, যে অ্যাসিডটা আসলে কেমনে তৈরি হয়। ঠিক আছে, অ্যাসিডটা আসলে কেমনে তৈরি হয় দেখো, আসলে কিছুই না, ওই আগের মতোই, জাস্ট নতুন একটা জিনিস অ্যাড হবে, সেটা আমি বলবো এখন। দেখো আমাদের অ্যালকিনগুলা এরকম ছিল দ্বিবন্ধন, বাট অ্যালকাইনে যখন শিফট করলাম, যেমন আমাদের বিউটাইন 1 বলতেছিল, তাহলে CH ট্রিপল বন্ড CH2 বন্ড CH3, এইটা হচ্ছে বিউটাইন 1, 1 নাম্বার কার্বনের ত্রিবন্ধন আর 4টা কার্বন, বিউটাইন 1 এটা। এখন এই দুইটার মধ্যে মেইন যে পার্থক্য, এখানে ছিল দ্বিবন্ধন, এখানে হচ্ছে ভাই ত্রিবন্ধন। তাই ঝামেলা তো অবশ্যই আছে, তাই না? ঝামেলা তো অবশ্যই আছে। এখানে হচ্ছে ভাই দ্বিবন্ধন, এখানে হচ্ছে ভাই ত্রিবন্ধন, তাহলে দুইটার মধ্যে সেম যৌগ অবশ্যই তৈরি হবে না। তাহলে মাথায় রাখো, অ্যালকিন যখন আমি ওজনীকরণ করতেছি, সবাইটা একটু নোট করে পারলে, তখন পাবো অ্যালডিহাইড বা কিটোন। আর যখন আমি অ্যালকাইনের ওজনীকরণ করতেছি, তখন আমি কি পাবো? অ্যাসিড। এবং এটা বোঝা গুরুত্বপূর্ণ, এই সবগুলো বিক্রিয়াই কিন্তু ইলেকট্রোফিলিক এডিশন বা ইলেকট্রোফিলিক সংযোজন, রাইট? ওজন সংযোজন হচ্ছে কার আকর্ষণে? ইলেকট্রনের আকর্ষণে। আমি কিন্তু বলছিলাম যে মেইন যৌগগুলা, যেমন অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, এদের মধ্যে সবসময় কি হয়? ইলেকট্রোফিলিক। আর যেগুলো একটু কঠিন যৌগ, যেমন অ্যালকাইল হ্যালাইড, তাই না? তারপর হচ্ছে অ্যালডিহাইড, তারপর কিটোন, ওদের মধ্যে কি সংযোজন হয়? নিউক্লিওফিলিক সংযোজন। বলছিলাম কি না, মানে যেগুলো একটু কঠিন যৌগ সেগুলো হচ্ছে নিউক্লিওফিলিক হয়, আর যেগুলো সহজ যৌগ তাদের মধ্যে ইলেকট্রোফিলিক হয়। বলছিলাম না? বলছিলাম তো। ক্লিয়ার এটা? ওকে, এখন দেখো এই যে অ্যালকাইনের মধ্যে ওজন দিলে আমাদের কি অ্যাসিড হয়, কেমনে হয় সেটা এখন দেখবো। যে বিউটাইন 1, বিউটাইন 2, তার থেকে আমি কি পাবো? প্রথম হচ্ছে 1 নম্বরে বিউটাইন 1 নিয়ে কথাবার্তা বলি। CH ট্রিপল বন্ড C বন্ড CH2 বন্ড CH3, ঠিক আছে? তো আমরা এই যৌগগুলো সহজে কেমনে লিখি, মানে এক টানা কিভাবে লিখে যাই? আমরা হচ্ছে কার্বনের 4টা হাত মিলাই, যেমন এখানে কার্বনের সাথে ত্রিবন্ধন আছে, আর একটা হাত খালি হাইড্রোজেন দিয়ে দেই। কিন্তু এই কার্বনে কোনো হাইড্রোজেন দেই নেই কেন? কারণ এখানে হচ্ছে তোমার এখানে 3টা, এখানে একটা, 4টা হাত হয়ে গেছে। আবার এই কার্বনে দেখো দুই পাশে 2টা হাতের মাঝখানে 2টা হাইড্রোজেন দিব, আর এই কার্বনের শুধু একটা হাত, তাই 3টা হাইড্রোজেন। এভাবে আমরা মনে চিন্তা করে যৌগগুলো টানা লিখে যেতে পারি। আমরা যারা টিচার, সব টিচাররাই এভাবে চিন্তা করে। ওকে, এই যৌগটা এবার আবার ভাঙবে, অবশ্যই ভাঙবে, এবার ভাঙবে। এরপর এখানে কি যুক্ত হবে? অক্সিজেন যুক্ত হবে। কি যুক্ত হবে? অক্সিজেন, ওজনের যে অক্সিজেন। আচ্ছা চলো আমরা একটু ব্যাক যাই। দেখো তো বিউটাইন 1 থেকে কি পাওয়া গেছিল? ফর্মিক অ্যাসিড। কেউ একজন আমাকে বলো, ফর্মিক অ্যাসিড কয় কার্বন? 1 কার্বন। কেউ একজন আমাকে বলো প্রোপানোয়িক অ্যাসিড কয় কার্বন? 3 কার্বন।
তো চলো তো একটু মিলাই যায়, একটু মিলাই এখানে কয় কার্বন, এক কার্বন, এক কার্বন থেকে যে অ্যাসিড আসে তার নাম কি, ফর্মিক অ্যাসিড HCOH। আচ্ছা এখানে কয় কার্বন, 3 কার্বন। আচ্ছা 3 কার্বন থেকে যে অ্যাসিড আসে তার নাম কি, CH3 CH2 COOH। তো তুমি যদি জাস্ট মাথায় একটা কথা মনে রাখতে পারো যে অ্যালকাইনের ওজনীকরণে অ্যাসিড তৈরি হয়, তাহলে বাকিটুকু তোমার হাতের মোয়া না, ঠিক আছে? স্বপ্নে দেখি ভাইয়ার সামনে বসে পড়তেছি, পাশের বাসার এক আন্টি ভাইয়াকে এসে বলে আমার মেয়েকে পড়ান প্লিজ। আচ্ছা গল্পটা পড়ি দাঁড়। ভাইয়া হাতের কর গুনে টাইম খুঁজে বলে অনেক কষ্টে একটা টাইম খুঁজে পেলাম, তারপর স্বপ্নটা ভেঙে গেল। আচ্ছা ঠিক আছে, ওকে যাক, তার মানে আমাদের ক্লাস করে অন্তত সে পড়াশোনার মধ্যে ঢুকতে পারছে, তো স্বপ্নেও দেখতেছে পড়তেছে। ওকে দেখো তুমি যদি এইটা মনে রাখতে পারো যে ত্রিবন্ধন বা অ্যালকাইনকে ভাঙলে আমরা অ্যাসিড পাই ওজনীকরণ করার ফলে, তো বাকিটুকু তোমার হাতের মোয়া কিনা, ওকে তো যখন আমরা বিউটাইন 2 তে যাই, বিউটাইন 2 তে কি আছে দেখি, 2 নাম্বার বিউটাইন 2টা আঁকতে হবে, তাই না? বিউটাইন 2টা আঁকতে হবে। এইটারও একটা টেকনিক আছে, খেয়াল করো। আমি যদি তোমাকে বলি, দেখো শোনো, এই তোমরা বলতেছো না এভাবে কেউ অর্গানিক পড়ায় নাই, আসলেই পড়ায় নাই। দেখো ধরো আমি তোমাকে 2টা যৌগ দিলাম, 1 নাম্বার বিউটিন 2, আগে পরে মনে করো অনেক কথা, সমস্যা নেই, বিউটিন 2 তো আগে পরে থাকুক, সমস্যা নেই, বিউটিন 2। 2 নাম্বার যৌগ দিলাম বিউটাইন 2, বিউট মানে 4 কার্বন, তাহলে 1 2 3 4। 2 মানে কি, এই যে এখানে থাকবে, মাঝখানে থাকবে। যদি বিউটাইন বলি মাঝখানে থাকবে ত্রিবন্ধন, আর যদি বিউটিন বলি তাহলে মাঝখানে থাকবে দ্বিবন্ধন, তাই না? তাহলে মাঝখানে থাকা মানে কি, যেই যৌগটা তৈরি হবে সেম যৌগ না, এইটা আর এটা সেম কি না, সেম। এখান থেকে যদি ভাঙি এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে, সেম না। তার মানে যদি মাঝখানে বা বিউটাইন 2 এরকম 2 থাকে, মানে মাঝখানে দ্বিবন্ধন অথবা মাঝখানে ত্রিবন্ধন থাকে, তখন যৌগগুলা সেম হবে। সেম হবে। যেমন বিউটিন 2 কে তুমি যদি ওজনীকরণ করো, এটা থেকে কি তৈরি হবে, অক্সিজেন লাগিয়ে দাও, CH3CHO ইথানেল, CH3CHO ইথানেল, তাহলে 2টা ইথানেল তৈরি হবে, 2টা ইথানেল। আর এখানে কি বলছিলাম, অ্যাসিড, তাহলে CH3COOH 2টা অ্যাসিড, কি অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, 2টা ইথানোইক অ্যাসিড, 2টা সেম যৌগ তৈরি হবে, কারণ কি 2 পাশে সেম জিনিস। দেখো বুঝতে পারছি কিনা ভাই? আপনি কি এখন আমাদের রাগ করে আছেন 2? রাগ করে থাকলে এমনি পড়াইতেছি, রাগ করে থাকলে কেন পড়াইতাম আমি বলি, রাগ করে থাকলে কেন পড়াইতাম? এই দেখো বুঝছো কিনা, বুঝছো? এই বুঝো নাই কেন, গরু কিছু বুঝে না, পারে না, এই শেষ পড়া শেষ, এমনি পড়া শেষ, এই দেখো শেষ, পড়া শেষ, এমনি পড়াইতাম। যেহেতু রাগ করে নাই তাই হচ্ছে সুন্দর করে পড়াচ্ছি, বুঝছো কিনা? 2টা ইথানেল, 2 পাশে সেম, তো 2টা ইথানোইক অ্যাসিড, সুন্দর করে লিখে দাও, বলো বুঝছো কিনা? 2টা লেখার অবস্থা খারাপ গো, ডাক্তারি লেখা, ইথানোইক অ্যাসিড, ঠিক আছে? ক্লিয়ার? দেখো বুঝছো কিনা? আচ্ছা ক্লিয়ার এটা? ওকে, তাহলে আমি একটু বিউটাইন 2 টাইকা দেখাই। CH3C ট্রিপল বন্ড C বন্ড CH3, এই বাচ্চারা হচ্ছে বিউটাইন 2, তাহলে এখন তুমি এখানে ভাঙো, তো 2টা কার্বন, ইথানোইক অ্যাসিড CH3COOH, 2টা কার্বন CH3COOH, শেষ। এই যে এখানে আসো, বিউটাইন 1 বিউটাইন 2, 2টা ইথানোইক অ্যাসিড, বেসিটিক অ্যাসিড। ইথাইন থেকে গ্লাইঅক্সাল পাওয়া যায়। ওকে, অ্যালকিনে
পানি সংযোজন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই এই জায়গাটা মনোযোগ দাও। এই জায়গাটায় অ্যালকিনে পানি সংযোজন, এটা সরাসরি প্রশ্ন আসে। অ্যালকিন মানে তো বুঝতেছ ডাবল বন্ড, তো ডাবল বন্ডে যখন আমি পানি সংযোজন করবো তখন কি তৈরি হবে এটা বোঝাচ্ছি। কোন জায়গায় দেখাবো, দাঁড়াও লাস্টের পেজে যায় লিখে দিচ্ছি। এগুলো একটু লেখালেখির জিনিস তো, এই জন্য আর কি লিখে লিখে পড়াচ্ছি। দেখো অ্যালকিন, যে কোনো একটা অ্যালকিন আমরা নিলাম, CH3 CH ডাবল বন্ড। আচ্ছা কঠিন না সহজটা দিয়ে বোঝাই, তাতে দেখেই চিনতে পারো। সহজটা নেও একদম ডিরেক্ট। ইথিন নিলাম, সাথে কি যোগ করব, পানি যুক্ত করব, পানি। প্রভাবক রূপে সালফিউরিক অ্যাসিড। এখানে মাঝখানে কিছু প্যাচ আছে বিক্রিয়ার, এত প্যাচে আমি যাব না, সহজে বুঝাই দিব, তুমি যাতে বিক্রিয়া দেখে বুঝতে পারো যে উৎপাদটা অ্যালকোহল হবে। দেখো পানি কেমনে ভাঙে, H আর OH, এই দ্বিবন্ধনটা ভেঙে দিলে এখানে খালি এখানে খালি, তাহলে একটার মধ্যে হাইড্রোজেন দাও, একটার মধ্যে OH দাও, একটার মধ্যে হাইড্রোজেন দাও, একটার মধ্যে OH দাও, তাহলে CH3 CH2 OH হইল। তাহলে অ্যালকিনে পানি যুক্ত করলে অ্যালকোহল হইল। জাস্ট এইটুক তোমার চিনতে পারলেই হইলো যে অ্যালকিনে পানি যুক্ত করলে কি তৈরি হয়, অ্যালকোহল, এইটুক বললেই হইলো। এইটুক বলার জন্য তোমার জাস্ট এই বিষয়টুকু মাথায় রাখতে হবে, মানে তুমি প্যাস লাগা দিও পরীক্ষা হলে, পরীক্ষা আসবে যে অ্যালকিন প্লাস ওয়াটার সমান হোয়াট, এই টাইপের অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালকাইন এরকম আসবে, ঠিক আছে। OH যাবো এখানে, OH যাবে এখানে, দ্বিবন্ধনে ভেঙে গেল, সংযোজন হইল না, সংযোজন তো ইলেকট্রোফিলিক সংযোজন, এটা এ হচ্ছে কাহিনী। একটু বুঝে বুঝে পড়তে হবে আর কি, নাইলে মুখস্থ করে কোলাতে পারবে না। আচ্ছা এটুকু আমাদের শেষ। নেক্সট হচ্ছে আমরা, আচ্ছা আমাদের ছক কি দুইটাই শেষ? হ্যাঁ আমাদের ইলেকট্রোফিলিক সংযোজনের দুইটা ছকই শেষ, তাহলে আমরা নেক্সট ছকে যাচ্ছি। ওকে, ইলেকট্রোফিলিক সংযোজনের দুটো ছক শেষ আমাদের। আমরা এখন আসতেছি নিউক্লিওফিলিক সংযোজনে। মনে আছে নিউক্লিওফিলিক সংযোজন কার হয়? অ্যালডিহাইড কিটোনের হয়, মনে আছে? এই কি কার নামে হচ্ছে ইন্ডিয়ান ভাইব আছে, ও রাধিকা শর্মা, তাই তো? আচ্ছা এই তোমরা কি এখানে এখন ইন্ডিয়ান পাকিস্তান নিয়ে মারামারি লাগবে নাকি? মনোযোগ দাও। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কার কার হয় বলছিলাম? অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে হয়। নিউক্লিওফিলিক সংযোজন কার কার হয়? অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে হয়। খেয়াল করো, অম্লধর্মী আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড ও কিটোনে ক্যানিজারো বিক্রিয়া হয়। যাদের আলফা হাইড্রোজেন নাই তাদের ক্যানিজারো বিক্রিয়া হয়, আর যাদের আলফা হাইড্রোজেন আছে তাদের অ্যালডল ঘনীভবন হয়। তাহলে আগে চিনতে হবে আলফা হাইড্রোজেন কি। ওকে, আমি কয়েকটা অ্যালডিহাইড দেখাচ্ছি। CH3 CHO এক নাম্বার, HCHO দুই নাম্বার, বেনজিনের মাথায় CHO তিন নাম্বার। ওকে, আরেকটা হচ্ছে CH3 3C বন্ড CHO, ঠিক আছে? মোট চারটা আমি আঁকছি। এই চারটা যদি বুঝো মোটামুটি আর তোমার আর কোনো প্যারা লাগবে না ইনশাল্লাহ। এই চারটা বুঝলি এনাফ, ঠিক আছে? এই চারটা বুঝলি এনাফ। প্রথমটা হচ্ছে এক নাম্বারটা খেয়াল করো, কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে আলফা কার্বন বলে। আলফা কার্বনের সংজ্ঞা কি? কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে আলফা কার্বন বলে। আলফা কার্বনের সাথে যদি আরো কোনো কার্বন থাকে সেটা হচ্ছে বিটা কার্বন, ওইটা আমাদের প্যারা নাই। কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে আলফা কার্বন বলে। আলফা কার্বনের হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। এখানে আলফা হাইড্রোজেন আছে। দেখো, কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে কি বলে? আলফা কার্বন বলে। এখানে কার্বনই নাই। কথাটা বুঝতে পারতেছো কিনা? অনেকে বলবা ভাইয়া এই যে হাইড্রোজেন আছে, তো কার্যকরী মূলকের সাথে যুক্ত হাইড্রোজেন আলফা হাইড্রোজেন না, এখানে তো কার্বনই নাই। আগে তো কার্বনটা থাকতে হবে। কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে বলা হয় আলফা কার্বন, আর আলফা কার্বনের মধ্যে যে হাইড্রোজেন থাকে তার নাম আলফা হাইড্রোজেন। এখানে তো ভাই কার্বনই নাই,
তাই এখানে আলফা হাইড্রোজেন নাই। এইখানে অনেকেই বলবে যে ভাইয়া ওই যে বেনজিনের কাঠামো হাইড্রোজেন তো আছে, চলো এটা একটু ভাইঙ্গা দেখাই, এই জায়গাটা একটু ভাইঙ্গা দেখাই। কার্বন 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 কার্বন, ঠিক আছে? এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, বাট এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। কেন নাই? দেখো বেনজিনের যে বলয় এর সংকেত কি? C6H5, কারণ এখান থেকে একটা হাইড্রোজেন নাই। এর সাথে হচ্ছে তোমার CHO। আমি কি বুঝতে পারছি কথাটা? তার মানে এখানে হাইড্রোজেন নাই, আলফা কার্বন আছে, হ্যাঁ বুঝলাম, এই যে এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, বাট আলফা হাইড্রোজেন নাই। তাহলে এখানেও কি আলফা হাইড্রোজেন নাই? আলফা হাইড্রোজেন নাই। এখানে আসি, কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে বলা হয় আলফা কার্বন, কিন্তু এই কার্বনের মধ্যে তিনটাই হচ্ছে CH3 মূলক, তাহলে আলফা হাইড্রোজেন নাই। বুঝাতে পারলাম যে আলফা হাইড্রোজেন আলফা কার্বন কেমনে বের করে? বুঝাতে পারলাম যে আলফা কার্বন আলফা হাইড্রোজেন কেমনে বের করে? যদি বুঝে থাকি, এখন জাস্ট তোমার বোঝার বিষয় যে যার আলফা হাইড্রোজেন আছে কেমনে পড়বা? যার আছে সে আলডল ঘনীভবন, ঠিক আছে? আর যার নাই তার কানাই, মানে কি কানাই মানে কি? ক্যানিজার, ঠিক আছে? আছে আলডল, এমনি পড়বা আছে আলডল, নাই কানাই, নাই কানাই। কানাই মানে কি? ক্যানিজারো বিক্রিয়া। আলডল মানে কি? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। শেষ, রাইট? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা SN1 SN2, ঠিক আছে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এর উদাহরণ। আগেরটা কি ছিল? আগেরটা ছিল নিউক্লিওফিলিক সংযোজন বা এডিশন, আগেরটা ছিল নিউক্লিওফিলিক সংযোজন বা এডিশন, আর এখনটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। এইটার উদাহরণ হচ্ছে SN1 বিক্রিয়া ও SN2 বিক্রিয়া। বইয়ে অনেক কথা লেখা আছে, আমাদের পরীক্ষায় প্রশ্নের জন্য এই চারটাই এনাফ। এটাকে বলা হয় পড়া গোছানো। বইয়ে 2 পেজ না পড়ে এই ছক পড়লেই তোমার মোটামুটি পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। এটাকে আমরা বলতেছি পড়া গোছানো, ঠিক আছে? ওকে, আমি একটু বড় করি এটাকে। বড় করতে গেলে এটা কাহিনী করে, হ্যাঁ এখন ঠিক আছে, তাই না? ওকে, দেখো SN1 নাম 1, তাহলে এটা হচ্ছে প্রথম ক্রমধাপ, ক্রম অর্ডার অর্ডার। SN2 এটা হচ্ছে দ্বিতীয় ক্রম, মানে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এই কথাটা বলছে ক্রম। কিন্তু যদি বলি ধাপ, কয়টা স্টেপে ঘটে ধাপ, তখন হবে উল্টা। নাম 1 ধাপ 2টা, নাম 2 ধাপ 1টা। ক্লিয়ার? এই জায়গাটাই ম্যাক্সিমাম ভুল করে। RX বা অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম, এই বিক্রিয়াগুলোতে অ্যালকাইল হ্যালাইড অংশগ্রহণ করে। এটা আমি একদম শুরুতেই, ক্লাসের শুরুতেই বলে শুরু করছিলাম আগের ক্লাসটায়, তাই না? অ্যালকাইল হ্যালাইড বানান বলে দেখে নিও, বুঝছো তো যেটা বলছি? অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। বই না পড়ে শুধু PDF পড়লে হবে কিনা? যদি তোমার মনে হয় যে না আমি কলেজ লাইফে একদমই অর্গানিক পড়িনি, আমি হচ্ছে অর্গানিক অনেক ভয় পাই, তো তোমার তো অর্গানিক ছাড়া তো গতি নেই, পরীক্ষায় তো মার্ক পাইতে হবে। যদি 7টা MCQ আসে অন্তত 6টা তো পারতে হবে, বা যদি 5টা আসে অন্তত 4টা তো পারতে হবে, বা 5টাই পারতে হবে। তো বই যদি না পড়তে চাও তখন হচ্ছে আমার এটা পড়লে তোমার ওই যে 5টা আসবে তুমি 5টা কমন পাবে ইনশাল্লাহ। আমি এমনভাবেই সাজাইছি যে বইয়ের কিছু মিস নাই, তখন তুমি এটা পড়লেও হয়ে যাবে। বাট তুমি কলেজ লাইফ থেকে বই পড়ে অভ্যাস, তোমার বই পড়া আছে, তখন তুমি বই কেন পড়বা না? তখন তুমি বইটা পড়বা, সমস্যা নেই। কিন্তু বই একদম ভয় পাও, মানে অর্গানিক চ্যাপ্টার খুলতেই মন চায় না, একদম পুরো দাগানো ছাড়া, সাদা কাগজ শুধু, কোনো দাগ নাই, তখন এই 2 মাসের জন্য তো আর বই পড়ে সুবিধা করতে পারবা না। তখন হচ্ছে আমার নোটটা তুমি পড়বা। আমার নোট পড়লে
মেডিকেল ল্যাবের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসটা দেখলে এবং হাজারি কবির স্যারে এমসিকিউ সলভ করলে তোমার যে কয়টায় আসো 10টা আসলে 10টাই পারবা ইনশাআল্লাহ। ওকে, আমি এভাবেই তোমাদেরকে রেডি করতেছি। ওকে, একদম বলছো ভাই আপনার মতো টিচার থাকলে স্টুডেন্টরা অর্গানিক স্কিপ করতো না। আমি যখন একাডেমিকে অর্গানিক পড়াই, আমি তখন হচ্ছে এইচএসসি 20, আমি হচ্ছে মাত্র এইচএসসি শেষ করছি। তো এইচএসসি মানে মাত্র অ্যাডমিশন শেষ করছি, মেডিকেলে চান্স পাইছি। এইচএসসি 21-এর স্টুডেন্ট আসছিল আমার কাছে পড়তে, মানে আমার 1 বছরের জুনিয়র, এবং আমরা একই স্কুলে পড়ছি, আমার স্কুলেরই জুনিয়র। তো আমরা যখন স্কুলে পড়তাম তখন তো আর আমি তো এত আহামরি টপার বা এমন ভালো পড়াশোনা করিনি। তো তখন তো একসাথে ঘোরাফেরা ছিল, একসাথে চলাফেরা ছিল ছেলেরা যারা। তো আমি যখন ওদেরকে অর্গানিকটা পড়ানো শুরু করলাম, 2টা ক্লাস গেল, তারা বললো ভাই কেমনি কি করলেন, মানে আপনি আমার থেকে মাত্র 1 বছরের বড়, মাত্র 1 বছরের বড়, স্কুল লাইফ থেকে গেছেন মাত্র 2 বছর হয়েছে, 2 বছরে কেমনি কি করলেন। এটাকে বলা হচ্ছে হার্ড ওয়ার্ক। অবশ্যই আল্লাহর অবশ্যই ইয়া ছিল, দয়া ছিল, তাই হচ্ছে টাইম টু টাইম পড়াগুলো পড়তে পারছি। হার্ড ওয়ার্কিংয়ের উপরে কোনো কথা নাই। একটা উক্তি আছে যে মেধা পরাজিত হবে যদি মেধা হার্ড ওয়ার্ক না করে। কার কাছে? যে হার্ড ওয়ার্ক করে। মানে মনে করো 2টা ব্যক্তি, একজনের কাছে মেধা আছে, আরেকজনের কাছে মেধা নাই। মেধা হেরে যাবে যদি মেধা পরিশ্রম না করে, আর যার মেধা নাই সে জিতে যাবে যদি সে পরিশ্রম করে। তাহলে মেধা প্লাস পরিশ্রম যদি এক হয় তাহলে তাকে হারানো কঠিন। বাট মেধা পরিশ্রম করতেছে না, সে শুধু মেধা দিয়ে জিততে পারবে না। মানে অনলি মেধা দিয়া, অনলি ট্যালেন্ট দিয়ে জেতা সম্ভব না, বাট অনলি পরিশ্রম দিয়ে জেতা সম্ভব। এই কথাটা একটু মাথায় রেখো যে অনলি মেধা দিয়ে জেতা সম্ভব না, অনলি পরিশ্রম দিয়ে জেতা সম্ভব। ওকে, আমি একটা কথা বারবার বলছিলাম যে ইজি নামগুলা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এরা হচ্ছে অংশগ্রহণ করবে আমাদের যেই কি বলে ইলেকট্রোফিলিকে। আর যারা হচ্ছে কঠিন নাম, অ্যালকাইল হ্যালাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালডিহাইড, কিটোন, কঠিন যেগুলা সেগুলো নিউক্লিওফিলিকে, কঠিন যেগুলা সেগুলো নিউক্লিওফিলিকে। এইটাই আমাদের এখানে বলছে যে RX এর সক্রিয়তার ক্রম, মানে কোন অ্যালকাইল হ্যালাইডটা কোন ধরনের বিক্রিয়া দ্রুত দিবে। সক্রিয়তা মানে কি? ফার্স্ট SN1 বিক্রিয়া 3 ডিগ্রি দ্রুত দিবে, আর SN2 বিক্রিয়া 1 ডিগ্রি দ্রুত দিবে। আমি বলছিলাম যে নামের সাথে অলওয়েজ তুমি উল্টা জিনিস পাবা। তার নাম SN1, তাহলে যদি এমন হইতো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তাইলে তো জীবনটা জিঙ্গালালা ছিল, তাইলে তো জীবন খালি মজাই মজা। নামও 1, শুরুও 1 দিয়া। কিন্তু এমন তো আর হয় না, হয় কি উল্টাটা, নাম 1 তাই 2 ধাপ, নাম 2 তাই 1 ধাপ, উল্টা। নাম 1 তাই 3 ডিগ্রি, নাম 2 তাই 1 ডিগ্রি। বুঝতে পারছো? উল্টা অলওয়েজ। ওকে, এখানে যেটা 1 ডিগ্রি সে সহজ সরল, কোনো জটিল অবস্থার তৈরি হয় না। আর যেটা 2 এটা জটিল অবস্থার তৈরি হয়। এটা হচ্ছে মেইন বিক্রিয়া, দেখলে বুঝতে, তবে আমার এখন বলা হয় যে বোঝার দরকার নেই। জাস্ট মনে রাখো যেটা ছোট তার মনে কোনো জটিলতা নেই। 1 কি ছোট না? 1 বড় না 2 বড়? 1 বড় না 2 বড়? 2 বড়। তো বড় মানুষের মনেই তো যত প্যাচ আছে, ছোট মানুষের মনে তো প্যাচ নাই। আমি হচ্ছে এইভাবে মনে রাখতাম, বিক্রিয়া তো সবসময় মনে থাকে না। আচ্ছা, জ্যামিতিক গঠন পরিবর্তন হয় না, পরিবর্তন হয় মানে মোট কথা এখানে কোনো জটিল অবস্থা নাই, যা আছে তা সব সেম থাকে। আর এখানে সব জটিল অবস্থা তৈরি হয়, পরিবর্তন হয়। ঘনমাত্রা দেখো সে ছোট, 1 বড় না 2 বড়? 2 বড়, তাতে ঘনমাত্রা বেশি, ঘনমাত্রা কম। আচ্ছা, ছোট মানুষ দুর্বল নাকি বড় মানুষ দুর্বল? ছোট মানুষ দুর্বল, বড় মানুষ শক্তিশালী। তাহলে যে নিউক্লিওফিলিক প্রকৃতি কি? দুর্বল, শক্তিশালী। এটা বড় মানুষ না, 2 তো বড়, 1 তো ছোট। লিখে দিই, 1 ছোট, 2 তো বড়। 1 বড় না 2 বড়? 2 বড় না। দ্রাবকের প্রকৃতি পোলার অপোলার, এটা দরকার নেই, আর কিছু লাগবে না, শুধু এগুলাই এনাফ। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। ওকে, নেক্সট, অপসারণ বিক্রিয়ার মধ্যে সাইজেফের নীতি তুই মাথায় রাখবা। এখানে হচ্ছে অ্যালকোহলগুলো অংশগ্রহণ করে অপসারণ, এবং হচ্ছে তৈরি হয় অ্যালকিন। কেমনে হয় মনে আছে কিনা? আমরা যখন অ্যালকিনে পানি সংযোজন করছিলাম, অ্যালকিনে পানি যোগ করছিলাম, তৈরি হয়েছিল অ্যালকোহল। তাহলে যদি আমি অ্যালকোহল থেকে পানিটা অপসারণ করি, পানিটা যদি অপসারণ করি তাহলে অ্যালকিন তৈরি হবে না? এই জিনিসটা মনে রাখতে না।
আমি কথাটা বুঝাতে পারলাম যে অ্যালকিনে পানি যোগ করলে যদি অ্যালকোহল হয়, তাহলে অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে কি অ্যালকিন হবে না? একই তো, দুটা সেম, আগেই দেখে আসছি, সেম জিনিস। আমি কি বুঝাতে পারলাম কিনা? দুটো সেম জিনিস, বুঝতে পারলে না? অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের পার্থক্য পড়বো আমরা এখন। আচ্ছা, এক বড় না দুই বড়, শাওন ভাইয়ের মন বড়। ওকে ওকে, দেখো অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের পার্থক্য, এই পার্থক্যের ছকটা পড়লে অনেকটুকু পড়া হয়ে যাবে। তোমরা একটু 2টা মিনিট ব্রেক নাও, আমি আসতেছি, ল্যাপটপে চার্জ দিতেছি। 2টা মিনিট ব্রেক নাও, নাহলে ক্লাস আবার কেটে যাবে আগের দিনের মতো। 2 মিনিট ব্রেক। ওকে, ব্রেক শেষ, ব্রেক শেষ, চলো ক্লাস শুরু করা যাক আবার। আচ্ছা সবাই, ব্রেক শেষ। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের এখানে একটা সুন্দর পার্থক্য দেওয়া আছে, তো আমরা হচ্ছে এই পার্থক্য নিয়ে কাজ করব এই অধ্যায়ের। তুমি যখন সমগোত্রীয় শ্রেণীগুলো পড়বা, আমরা কিন্তু সমগোত্রীয় শ্রেণী পড়াশোনা শুরু করে দিয়েছি এখন, তাই এই কথাগুলো আসছে। সমগোত্রীয় শ্রেণী থেকে যাই পড়বা এরকম এক করে পড়ার চেষ্টা করবা। যদি কোনো কিছু এরকম সহজভাবে ছক করা যায় তাহলে ছক করে পড়ার চেষ্টা করবা। এবং যেহেতু আমি এখানে আছি, আমি তো অবশ্যই তোমাদের এক করে দিচ্ছি, তো উল্টাপাল্টাভাবে মানে বইয়ে যেটা 50 পেজে আছে, এই 50 পেজ আলাদা করে রিডিং না পড়ে 50 পেজের জন্য 10টা ছক বানায় ফেলবা, শেষ। 50 পেজের পড়া শেষ 10 পেজে। এতে সুবিধা কি? এতে সুবিধা হচ্ছে পরীক্ষার 1 সপ্তাহ বা 15 দিন আগে তুমি যখন মডেল টেস্ট দিবা, এই 50 পেজ তোমার রিডিং দিতে হবে না, 50 পেজ তোমার রিডিং দিতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, নামাজ পর্যন্ত চলে গেলাম, হচ্ছে নামাজের ব্রেক দিব, সমস্যা নেই। তো চল আমরা এখানে হচ্ছে ছকটা ক্লিয়ার করি। অ্যালকেনের সাধারণ সংকেত পড়া হয়েছে 2n+2, শুধু 2n, 2n-2, সমস্যা নেই। সংকরণ একক বন্ধন থাকলে sp3, দ্বিবন্ধন থাকলে sp2, ত্রিবন্ধন থাকলে sp পড়া হয়েছে। একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। সমানতা পার্টটার মধ্যে স্টার দাও। চেইন ও আলোক সমানতা দেখায় অ্যালকেনের মধ্যে। আলোক সমানতা কেন? কারণ এখানে কার্বন কার্বন থাকে, কাইরাল কার্বন থাকে। অ্যালকিন জ্যামিতিক সমানতা দেখায়, আর অবস্থান, দ্বিবন্ধন অবস্থানের কারণে যে সমানতা, তাই না? আর এখানে হচ্ছে অ্যালকাইন কি, চেইন সমানতা ও অবস্থান সমানতা, এগুলো তোমরা বুঝো। এই ভৌত অবস্থাটা গুরুত্বপূর্ণ, 9-10-এ ছিল, আবার আসছে আমাদের। সবাই খেয়াল করো, অ্যালকেনে কিন্তু 1 কার্বন আছে, মিথেন, বাট অ্যালকিনে 1 নম্বর সদস্যই হচ্ছে 2 কার্বন বিশিষ্ট ইথিন, যেটা এখানে কিন্তু 1 কার্বন বিশিষ্ট সম্ভব না। মিথিন কিন্তু সম্ভব না। একইভাবে
মিথাইন কিন্তু সম্ভব না, তাই এখানে 2 থেকে শুরু করছে, এখানে 2 থেকে শুরু করছে। প্রথম 4টা সদস্য প্রত্যেকটার মধ্যে C4 পর্যন্ত প্রত্যেকটা গ্যাস, প্রত্যেকটা গ্যাস। পরেরটা দেখো 17 15 11 এভাবে পড়বা, 17 15 11, 5 থেকে 17 15 11 হচ্ছে তরল, আর বাকি সব হচ্ছে কঠিন। ব্যবহার কি? অ্যালকেন জলে, মিথেন আমরা জানি যে প্রোপেন বিউটেন এগুলো হচ্ছে এলপিজি গ্যাসে ব্যবহার করা হয়, আমরা এগুলো জানি তাই না? তো জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। অ্যালকিনগুলোর ব্যবহার দেখবা পলিমারের মধ্যে অনেক ব্যবহার আছে, পলিমার, ইথিন থেকে ইথিলিন পলিমার। অম্লধর্মিতা, অ্যালকিন এবং অ্যালকেনের নাই, অ্যালকাইন 1 যেটা সেটা অম্লধর্মী, অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী। এই হচ্ছে পড়াশোনা। ওকে, নেক্সট দেখো আমাদের এখানে অ্যালকেন থেকে কিছু পড়াশোনা আছে। অ্যালকেনের সাধারণ সংকেত পড়া শেষ, CnH2n+2, অপর নাম হচ্ছে প্যারাফিন। প্যারাফিন কেন? কারণ তারা নিষ্ক্রিয়, তেমন বিক্রিয়া টিক্রিয়া করে না। ধর্ম হচ্ছে sp3 সংকরায়িত এবং সম্পৃক্ত জৈব যৌগ, ভৌত অবস্থা পরাডাম। অ্যালকেন প্রস্তুতি কিছু বিক্রিয়া আছে। 1 নম্বর বিক্রিয়া হচ্ছে ডিকার্বক্সিলেশন, যা অলরেডি আমরা পড়ে আসছি বেনজিন পড়ার সময়। দেখো মনে পড়ে কিনা? ডিকার্বক্সিলেশনে সোডা লাইম লাগবে এবং কার্বোক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণ লাগবে। ওইখানে লবণ ছিল, এখানে লবণ। বিক্রিয়াটা কেমনে হবে? এই যে এই পার্টটা আলাদা হয়ে যাবে, Na2CO3 আলাদা হয়ে যাবে, আর এই হাইড্রোজেনটা চলে আসবে এখানে, শেষ। তো তৈরি হলো কি? আর বন্ড H, Na2CO3 আলাদা হয়ে যাবে, আর কি আর বন্ড H-টা একটা অ্যালকেন তৈরি হবে। আর মানে কি? CH3 সাথে একটা H, তাহলে CH4। বুঝতে পারছো কিনা? এই বিক্রিয়াটা বুঝছো কিনা? এই জায়গায় কার্বন কয়টা দেখো তো? এখানে মনে করো 2টা কার্বন, এখানে মনে করো 1টা, তাহলে মোট 3টা। বাট এখানে কার্বন কয়টা? মাত্র 2টা। এই 2টাই তো রয়ে গেছে, সাথে কার্বনটা বের হয়ে গেছে এখানে। এই জন্য এটাকে বলা হয় অবরোহী বিক্রিয়া। অবরোহী বিক্রিয়া বা নিম্নতর অ্যালকেন উৎপন্ন হয়। এবং এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার অপর নাম হচ্ছে ডুমা বিক্রিয়া। পরীক্ষার প্রশ্ন আসে ডুমা বিক্রিয়া কি তৈরি হয়? উত্তর হচ্ছে অ্যালকেন। ডুমা বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে কার্বন সংখ্যা হ্রাসকরণ বিক্রিয়া, অবরোহী বিক্রিয়া, ঠিক আছে? এবং কার্বোক্সিলিক অ্যাসিড, সোডিয়াম লবণ, সোডা লাইম অলরেডি বেনজিন পড়ার সময় ডান, তাহলে এটা ডান, এটা সমস্যা নেই। কয়লা থেকে মিথেন উৎপাদন, বিক্রিয়া হচ্ছে ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসের সংকেত পড়াইছি অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারে, রাইট রাইট। এবং দেখো ইজি বিক্রিয়া, ওয়াটার গ্যাসের সংকেত প্লাস হাইড্রোজেন, শেষ। ওকে, প্রশ্ন করতে পারে কয়লা থেকে মিথেন উৎপাদনে প্রভাবক কি? নিকেল। তাপমাত্রা কত? 300 ডিগ্রি সেলসিয়াস। আমি একটু সহজ করে দিই। অ্যালকিন মনে আছে? CH2 ডাবল বন্ড CH2, যখন হাইড্রোজেন সংযোজন করছিলাম প্রভাবকের নাম কি? নিকেল। তো যখনই হাইড্রোজেন যোগ করবা প্রভাবকের নাম হচ্ছে নিকেল, শেষ। তৈরি হচ্ছিল কি? অ্যালকেন। তাহলে অ্যালকেন উৎপাদনের সাথে নিকেল প্রভাবকের গুরুত্ব অপরিসীম, তাই না? এই হচ্ছে কাহিনী। ইজি করতে পারলাম, আর লাগবে না এখান থেকে। পরের পেজে আসো। অ্যালকিন ও অ্যালকাইন থেকে পড়া হয়েছে, মাত্র তো এটা দেখালাম। নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মাত্র এটা দেখালাম না? হয়েছে। উডস বিক্রিয়ার মধ্যে স্টার্ট দাও। উডস বিক্রিয়া, এখানে 2টা সোডিয়াম কি করে? 2টা সোডিয়াম এই 2টা হ্যালোজেনকে নিয়ে ভেঙে যায়, জিঙ্কের মতো। জিঙ্ক যেমন অক্সিজেনকে নিয়ে ভেঙে যায়, 2টা সোডিয়াম 2টা হ্যালোজেনকে নিয়ে ভেঙে যায়। তাহলে এই যে 2NaX আর এই যে 2টা আর পড়েছিল, এই 2টা আর একসাথে বিক্রিয়া করে। যেমন CH3 যদি 2টা থাকে, তাহলে CH3 বন্ড CH3 হয়ে গেল অ্যালকেন। আমি বিষয়টা বুঝতে পারলাম কিনা? পরীক্ষায় প্রশ্ন আসে এই উডস বিক্রিয়ায় প্রভাবক কে? শুষ্ক ইথার, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, উডস বিক্রিয়া কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, এই উডস বিক্রিয়া কেমন? আরোহী না অবরোহী? আরোহী, কারণ এখানে দেখো মেইন যে বিক্রিয়ক ছিল একটা আর ছিল, পরে কয়টা আর হয়ে গেল? 2টা আর হয়ে গেল, ডাবল হয়ে গেল। এই জন্য বলা হয় উচ্চতর অ্যালকেন তৈরি হয়, কার্বন সংখ্যা বেশি তৈরি হয়। আর সোডিয়াম লাগে, 2টা সোডিয়াম লাগবে, আর অ্যালকাইল হ্যালাইড লাগবে। অ্যালকাইল হ্যালাইড মানে কি? আর বন্ড এক্স, 2টা প্লাস 2টা সোডিয়াম। এই 2টা সোডিয়াম 2টা এক্স কে নিয়ে চলে যাবে, 2টা আর পরে থাকবে। বুঝতে পারছি? এরপর হচ্ছে ক্লিমেনসন বিজারণ, স্টার্ট দাও। ক্লিমেনসন বিজারণ, তো জারণ বিজারণ নিয়ে আমরা যখন পরিমাণগত রসায়ন কথাবার্তা বলবো সেখানে ডিটেলস আছে। তাও এখানে আমরা একটা কথা না বললেই নয়। এই সিরিয়ালটা একটু খেয়াল করো সবাই, একটু 5 মিনিট সময় লাগবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জারণ বিজারণ বুঝতে অনেক হেল্প করবে। দেখো আমরা যখন নর্মালি অ্যালকোহল পাই,
অ্যালকোহল মানে OH, এই অ্যালকোহলে যখন জারণ করি তখন তৈরি হয় অ্যালডিহাইড CHO। অ্যালডিহাইডে যখন জারণ করি মানে একটা অক্সিজেন যখন এখানে যোগ করে যাই, কি দেখো CHO ছিল তখন হয়ে যায় COOH, একটা অক্সিজেন জাস্ট যোগ হয়ে গেছে, দেখছো একটা অক্সিজেন জাস্ট যোগ হয়ে গেছে। উল্টাভাবে যদি আমরা বলি যে অ্যাসিডকে বিজারণ করি, বিজারণ মানে হাইড্রোজেন যোগ, তাহলে তৈরি হবে অ্যালডিহাইড। আবার আমরা যদি বলি অ্যালডিহাইডকে আমরা বিজারণ করি তখন তৈরি হবে অ্যালকোহল। ঠিক আছে, এই হচ্ছে একটা সিরিয়াল, এই সিরিয়ালটা মাস্ট তোমাকে জানতেই হবে। এখন হচ্ছে এই যে জারণ এবং বিজারণ, এখানে প্রভাবকগুলাকে জারণ করবে জারক, তাই তুমি সবসময় জারণের সময় পাবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, যাদের মধ্যে বড় বড় অক্সিজেন, 4টা অক্সিজেন, সালফিউরিক অ্যাসিড, এরকম বড় বড় ব্যক্তিগুলোকে তুমি পাবা যাদের মধ্যে অক্সিজেন বেশি বেশি। আর বিজারণ করতে গেলে তুমি এদেরকে পাবা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে স্পেশালি পাবা। ঠিক আছে, এটা কথা ভালো মতো মনে রাখবা যে বিজারণ করতে গেলে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে বিশেষ করে পাবা। ঠিক আছে, এটা বিজারণ করে। এখন একটা চেঞ্জ সম্পর্কে তোমার আইডিয়া রাখা উচিত, একটা চেঞ্জ সম্পর্কে। কি চেঞ্জ মনে রাখবা, আমি লিখে দিচ্ছি, মনে রাখবা জারণ মানে অক্সিজেন যোগ অথবা হাইড্রোজেন বিয়োগ, অক্সিজেন যোগ অথবা হাইড্রোজেন বিয়োগ। উল্টা দিকে বিজারণ মানে অক্সিজেন বিয়োগ বা হাইড্রোজেন যোগ। এ হচ্ছে জারণ বিজারণের জন্য তোমাকে জানতেই হবে। এখন চলো আমরা ক্লিমেনসন বিজারণের দিকে তাকাই। সি ডাবল বন্ড ও নাম হচ্ছে, বলো নাম কি? সি ডাবল বন্ড ও এর নাম কি? অ্যালডিহাইড কিটোনের যে মূলক তার নাম কি? অ্যালডিহাইড কিটোনের যে মূলক তার নাম কি বলো, সবাই বলো। সি ডাবল বন্ড ও কার্বনিল, রাইট? কার্বনিল মূলক। ওকে, কার্বনিল মূলকের মধ্যে কি আছে? CO মানে অক্সিজেন আছে। এখন আমরা কি করলাম, এখানে আমরা বিজারণ করব, হাইড্রোজেন যোগ করব, তাহলে এই অক্সিজেন চলে গিয়ে কি হবে? অক্সিজেন দুইটা হাত, এখানে আমাদের দুইটা হাইড্রোজেন যোগ করলাম। কারণ আমরা একটু আগে বলে আসছি যে ক্লিমেনসন বিজারণ বা যে কোনো বিজারণ মানে হাইড্রোজেন যোগ, যে কোনো বিজারণ মানে কি? হাইড্রোজেন যোগ। তাহলে কার্বনিল মূলক হয়ে গেল মিথিলিন মূলক, কার্বনিল মূলক হয়ে গেল মিথিলিন মূলক, কার্বনিল মূলক হয়ে গেল মিথিলিন মূলক। অবশ্যই এটা একটা বিজারণ। কেন বিজারণ? অক্সিজেন চলে গিয়ে হাইড্রোজেন ঢুকছে, এর নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? কেন এটা বিজারণ? অক্সিজেন বের হয়ে গেছে, হাইড্রোজেন ঢুকছে, তাই এটা হচ্ছে বিজারণ। ক্লিমেনসন বিজারণে কি হয়? কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হয়, অ্যালডিহাইড কিটোন অ্যালকেনে পরিণত হয়। বলো বুঝাইতে পারলাম কিনা? আশা করি আর সমস্যা হবে না। এখানে জিঙ্ক অ্যামালগাম ব্যবহৃত হয়, এর নাম হচ্ছে জিঙ্ক অ্যামালগাম। Hg মানে অ্যামালগাম এবং গাঢ় HCl, জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl, এই নামটা খেয়াল রাখবা। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার প্রভাবককে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl। ঠিক আছে, গ্রিগনার্ড বিকারকের পড়া এখানে না, আমরা গ্রিগনার্ড বিকারকে যা কিছু তৈরি হয় সব একসাথে ক্লাসের শেষের অংশে পড়ব, আর কিছু এখান থেকে লাগবে না। অ্যালকিনে চলে আসছি আমরা চলে আসছি অ্যালকিনে। অ্যালকিনকে বলা হয় অলেফিন। বলো অলেফিন মানে কি? অ্যালকেনকে বলা হইতেছিল প্যারাফিন, আর অ্যালকিনকে বলা হয় অলেফিন। কি বলা হয়? অলেফিন। তো সবাই একটু খেয়াল করো,
এই যে অ্যালকিনের সাধারণ প্রস্তুতি এখানে একটা ছোট্ট পড়া আছে, দেখতেছো কিনা? একটা ক্ষার সাথে অ্যালকোহলিক, এইটা আমরা একটু আলাদা করে পড়ব, এটাকে পড়ায় নিয়ে আসি। এই জায়গাটায় এটা না, হ্যাঁ এইটাই, এই জায়গাটা সবাই একটু মনোযোগ দাও, এই জায়গাটা সবাই একটু মনোযোগ দাও, ঠিক আছে? এই জায়গাটা সবাই একটু মনোযোগ দাও। KOH প্লাস RX এর বিক্রিয়া, RX মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, আর KOH মানে হচ্ছে একটা গাঢ় ক্ষার। পরিচয়টা বুঝো আগে। গাঢ় ক্ষার, অ্যালকাইল হ্যালাইড। এই গাঢ় ক্ষার যখন জলীয় হবে তখন সেই বিক্রিয়ার কৌশল হয়ে যাবে SN2 বিক্রিয়া। মনে আছে কিনা SN2 বিক্রিয়া? অ্যালকাইল হ্যালাইডের একটা বিক্রিয়া। এই গাঢ় ক্ষার যখন অ্যালকোহলিক হবে তখন সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। E2 মানে কি? অপসারণ বিক্রিয়া। তো বিষয়টা বুঝি। এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে এই হ্যালোজেনটা বের হয়ে যাবে, একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তৈরি করবে এই H এবং X মিলে কি, ও সরি এটা না সবাই খেয়াল করো, এই যে এই X বের হয়ে যাবে, এই K বের হয়ে যাবে, তো KX, আর এই OH হাইড্রোজেনকে নিয়ে বের হয়ে যাবে পানি। দেখো এখান থেকে একটা হাইড্রোজেন বের হইলো, এখান থেকে একটা X বের হইলো, এর একটা হাত খালি, এর একটা হাত খালি, এই দুইটা মিলে এখানে দ্বিবন্ধন তৈরি করবে। আগে বিষয়টা বুঝো, পরে আমি টেকনিক দিচ্ছি। একটা বিক্রিয়া, এটা দেখো, এখানে আমাদের সংযোজন বিক্রিয়া হবে, প্রতিস্থাপন বিক্রিয়া হবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এই X বের হয়ে যাবে, এই OH ঢুকবে, তাহলে কোনো একটা মধ্যে OH ঢুকলে তার নাম কি হয়ে যায়? অ্যালকোহল হয়ে যায়। এখন বিক্রিয়া তো বুঝলাম, অনেক কাহিনী, মনে রাখবো কেমনে? খেয়াল করো, যখন ক্ষারটাকে তুমি অ্যালকোহলিক দিবা তখন অ্যালকোহল তৈরি হবে না, অন্য কিছু তৈরি হবে। অ্যালকোহল দিলে আবার অ্যালকোহল তৈরি হয় কেমনে? তো যখন তুমি অ্যালকোহলিক দিবা, মনে রাখবা অ্যালকোহল খাওয়া কিন্তু খারাপ। অ্যালকোহল খাওয়া কি খারাপ না? তাহলে এটা অপসারণ বিক্রিয়া। অপসারণ মানে অ্যালকোহলটাকে অপসারণ করো, খারাপ জিনিস অপসারণ করো। তাহলে অ্যালকোহলিক যখন দিবা তখন সেটা অপসারণ। অপসারণ হলে কি হয়? দ্বিবন্ধন হয়ে যায় না? আমি যদি একটা CH3 বন্ড CH3 এখান থেকে দুইটা হাইড্রোজেনকে অপসারণ করি, দ্বিবন্ধন হয়ে যাবে না? হবে কি না? এ হচ্ছে কাহিনী। তো যখন অ্যালকোহলিক দিব তখন অ্যালকোহল তৈরি হবে না, অ্যালকোহলটাকে অপসারণ করো, তার মানে অপসারণ বিক্রিয়া, তৈরি হবে অ্যালকিন মানে দ্বিবন্ধন। আমরা এটা কিন্তু আগেও পড়ায় নিয়ে আসছি যে অপসারণ বিক্রিয়ার ফলে একক বন্ধন থেকে দ্বিবন্ধন তৈরি হয়, অপসারণ বিক্রিয়ার ফলে একক বন্ধন থেকে দ্বিবন্ধন তৈরি হয়, প্রথম ক্লাসে পড়াইছিলাম। আর যেটা হচ্ছে তোমার জলীয় মনে তো স্বাভাবিক নর্মাল, তখন হচ্ছে অ্যালকোহল তৈরি হবে, প্রতিস্থাপন বিক্রিয়া SN2, রাইট? তাহলে এই জিনিসটা বুঝতে পারছি কিনা, মানে টেকনিকটা বুঝতে পারছি কিনা? ঠিক আছে, এই জিনিসটার টেকনিকটা বুঝতে পারছি কিনা, জাস্ট একটু জানো, তাইলেই হবে। তাহলে আমরা হচ্ছে আবার সেই অ্যালকিনের প্রস্তুতি যাইতে পারবো। এখন দেখো তো বুঝো কিনা, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলিক যখন দিব, অ্যালকোহলকে অপসারণ করো, তাহলে এখান থেকে একটা ব্রোমিন অপসারণ করো, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করো, দুইটার মধ্যে দ্বিবন্ধন হবে, অ্যালকিন হয়ে গেল, শেষ। আর এটা হচ্ছে অ্যালকাইন থেকে, এই বিক্রিয়াটাও গুরুত্বপূর্ণ। আমরা নর্মালি বিক্রিয়া হচ্ছে এটা চিনি যে CH ট্রিপল বন্ড CH প্লাস দুইটা হাইড্রোজেন যখন দিব তৈরি হবে কি? নিকেল প্রভাবক 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সরাসরি অ্যালকেন। বাট আমি যদি এই বিক্রিয়াটাকে এক ধাপ শর্ট করতে চাই, মানে আমি চাচ্ছি যে অ্যালকেন তৈরি না হোক, অ্যালকাইন থেকে অ্যালকিন হোক, তখন কি করব? সেম ধরনের কাহিনী, CH ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন শুধু একটা দিবা, তখন হাইড্রোজেন শুধু একটা দিব, বাট তখন একটা প্রভাবক 20 বেরিয়াম সালফেট এবং প্রভাবক প্যালাডিয়াম দিব। তখন কি দিব? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এক ধাপ শর্ট হয়ে যাবে। প্রভাবক 20 কি করে? বিক্রিয়ার হার কমায়। এই যে বেরিয়াম সালফেট বতে 20,
প্রশ্ন আসে বিষ এখানে কোনটা, দুইটা প্রভাবক্ত, বিষ কোনটা, এটা বিষ, বিষ কোনটা, এটা হচ্ছে বিষ, কি বিষ, সাপে বিষ না, প্রভাবক বিষ, বেরিয়াম সালফেট, বতে বেরিয়াম বতে বিষ, বতে বেরিয়াম বতে বিষ, ঠিক আছে। বিক্রিয়াটা এক ধাপ শর্ট হয়ে যায়, তাহলে আমরা অ্যালকিন তৈরি করতে পারলাম, অ্যালকিন তৈরি করতে পারলাম অ্যালকাইন থেকে। তাপমাত্রা জিজ্ঞেস করে রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, আহামরি কিছু না, ঠিক আছে। এই হচ্ছে তোমার পড়াশোনা, পারবো পারবো, বিষয়টা বুঝছি আমরা যে এক ধাপ শর্ট করে কেমনে, এক ধাপ শর্ট এই বিষয়টা বুঝছি কিনা, ওকে। এখন দেখো অ্যালকিনের শনাক্তকরণ, অ্যালকিন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যালকিনের শনাক্তকরণ। এখানে দ্বিবন্ধন আছে, তো দ্বিবন্ধনের শনাক্তকরণ আমরা যাব। ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর বেয়ার পরীক্ষা, কি জানতে হবে মানে তোমার পড়তে হবে কি, এই যে অসম্পৃক্ততার পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, নামটা জানতে হবে যে অসম্পৃক্ততার পরীক্ষা কোনটা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এখানে তোমার কি ব্যবহার করা হয়, কার্বন টেট্রাক্লোরাইড থাকে, এটা একটা বিষয়, ওর সাথে ব্রোমিন তো অবশ্যই থাকবে, নাম যেহেতু ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন থাকবে। তৈরি হবে কি, যৌগটা বর্ণহীন হয়ে যাবে, বর্ণহীন ডাইব্রোমাইড তৈরি হবে। এবং ব্রোমিন তো নর্মালি লাল বর্ণ, তোমরা যখন হ্যালোজেনে কালার পড়ছো, ফ্লোরিন হচ্ছে ফিকে হলুদ, তাই না, ক্লোরিন হচ্ছে সবুজাব, তারপর হচ্ছে ব্রোমিন হচ্ছে লাল বর্ণের তরল, আয়রন হচ্ছে বেগুনি বর্ণের কঠিন, হ্যালোজেন পড়ার সময় বর্ণ পড়ছো না, ওই রকম ব্রোমিনটা কিন্তু নর্মালি লাল দ্রবণ, কিন্তু তুমি যখন ব্রোমিন দ্রবণ বিক্রিয়া দিবা তখন যৌগটা বর্ণহীন হয়ে যাবে, তাইলে বুঝবা এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, বুঝছো কিনা। মানে এই যে ব্রোমিন দ্রবণ পরীক্ষাটি কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা, মানে দ্বিবন্ধন ত্রিবন্ধন দুইজনই এই বিক্রিয়া দেয়। তাহলে একটা যৌগের মধ্যে তুমি যখন এটা যোগ করবা, ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা দিবা, তখন একটা বর্ণহীন যৌগ তৈরি হবে, তখন তুমি বুঝবা এখানে হয় অ্যালকিন আছে আর না হয় অ্যালকান আছে, অ্যালকেন নাই, ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়। এই হচ্ছে পড়াশোনা। বেয়ার পরীক্ষা দিয়ে কি কি জানতে হবে, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগটা থাকে এবং এর গোলাপি যে বর্ণ, এই গোলাপি বর্ণটা দূরীভূত হয়, গোলাপি বর্ণ দূরীভূত হয়, তৈরি হয় কি গ্লাইকল, গ্লাইকলের সংখ্যা আগে পড়াইছি। তাহলে আবারও কথা যে বেয়ার পরীক্ষায় কি হয়, বেয়ার পরীক্ষায় হচ্ছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহৃত হয়, বেয়ার পরীক্ষায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহৃত হয়, ঠিক আছে, ক্লিয়ার, এটা মুখস্থ রাখতে হবে আর কি, পরীক্ষার প্রশ্ন এখান থেকে আসবে। অ্যালকাইনের বিষয়ে দেখো, সাধারণ সংকেত পড়া হয়েছে, ধর্ম পড়া হয়েছে, ভৌত অবস্থা পড়া হয়েছে। শনাক্তকারী বিক্রিয়া, এইটা শনাক্তকারী বিক্রিয়া কিন্তু অ্যালকিন থেকে পুরোপুরি আলাদা, অ্যালকিন ও অ্যালকাইন আলাদা করতে পারবা তুমি এই পরীক্ষাগুলো দ্বারা। 1 নম্বর ধাতব সোডিয়াম, কেমনে বিক্রিয়াগুলো হয়, এই যে ত্রিবন্ধনগুলো থাকে, ত্রিবন্ধনগুলোর মধ্যে এই হাইড্রোজেনটাকে সোডিয়াম প্রতিস্থাপন করে পাশে বসে যায়, হাইড্রোজেনটাকে সোডিয়াম প্রতিস্থাপন করে পাশে বসে যায়, এ হচ্ছে কাহিনী, বুঝছো। এটাকে আমরা বলছি ধাতব সোডিয়াম পরীক্ষা। এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, কেন, এই হাইড্রোজেনটা বের হয়ে যায়, এই হাইড্রোজেনটা বের হয়ে যায়, এই যে হাইড্রোজেনটা বের হয়ে গেল, এটা কি করে, এটা হচ্ছে বুদবুদ সহ গ্যাস তৈরি করে। আমি বুঝতে পারছি কিনা কথাটা বুঝতে পারছি কিনা, হাইড্রোজেনকে তো সোডিয়াম প্রতিস্থাপন করে নিল, হাইড্রোজেনকে তো সোডিয়াম প্রতিস্থাপন করে নিল, রাইট। ভাই অ্যালকাইল হ্যালাইডের এক্সাম্পলটা তো প্রোপাইল ব্রোমাইড, বুঝি নাই কোনটা বলছো, ওকে বুঝতে পারছো, এটা হাইড্রোজেন দুইটা বের হয়ে গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করলো বুদবুদ সহ, এটা বুঝছো, সোডিয়াম যখন দিলাম, এই দুইটা একরকম বিক্রিয়া, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, কাছাকাছি বিক্রিয়া, দুইটার যেই বিক্রিয়ক থেকে উৎপাদ দুইটা দেখতে একরকম, দুইটা দেখো একটা হচ্ছে সাদা অদক্ষেপ, একটা হচ্ছে লাল অদক্ষেপ। সাদা লাল কেন, এই যে দেখো এখানে দিচ্ছি সিলভার, এখানে দিচ্ছি সিলভার, আর এখানে দিচ্ছি হচ্ছে কিউপ্রাস, সিলভার দেখছো না, ওই যে দর্পণ তৈরি হয় যে আয়নার পিছনে, দর্পণ কিন্তু সাদা সাদা, তাই না, সিলভার যে দর্পণ ওটা কিন্তু সাদা, আয়নার পিছনে থাকে যে। আর কপার অ্যালকাইল এটা হচ্ছে তোমার লাল, বুঝছো, এটা সাদা, এটা বুঝতে পারছো, এটা লাল মুখস্থ রাখবা, কাহিনী বুঝছো কিনা। সাদা আর লাল অদক্ষেপ কোনটা যুক্ত করা হয়, এ হচ্ছে পড়াশোনা। কি যুক্ত করা হয় এবং কালার কি, কি যুক্ত করা হয় এবং কালার কি, পড়া বুঝতে পারছো, কি যুক্ত করা হয় এবং কালার কি। অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি, আমরা চলে যাচ্ছি অ্যালকাইল হ্যালাইডের পড়াশোনায়, ঠিক আছে। অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতির 1 নাম্বারটা হচ্ছে সোয়ার্টজ বিক্রিয়া। কি বিক্রিয়া, সোয়ার্টজ বিক্রিয়া। প্রশ্ন কি আসবে, সোয়ার্টজ বিক্রিয়ায় বিক্রিয়ক কারা, দেখো Hg2F2, কঠিন বিক্রিয়া, এর আমাদের হচ্ছে হাজারি স্যারের বই, এগুলো সরাসরি ভালো মতো আপনার কি আসলো,
একটা মিনিট অপেক্ষা করো, আসতেছি, 1 মিনিট। এই তো চলে আসছি আবার। এখান থেকে আসলে কিছুই পড়া লাগবে না। এই যে যেটা মধ্যে গোল্লা দিছি, এইটা সোয়ার্টজ বিক্রিয়ককে এবং কি তৈরি হয়, অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। পরীক্ষার প্রশ্ন আসবে সোয়ার্টজ বিক্রিয়া কি তৈরি হয়, অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়, শুধু এইটুকু, আর কিচ্ছু না। নেক্সট, ডারজেন বিক্রিয়া, গ্রোভস বিক্রিয়া, এই যে তিনটা নাম, এই তিনটা নামই তোমার জন্য যথেষ্ট, এর বেশি পড়ার দরকার নেই। 1 নাম্বার সোয়ার্টজ, 2 নাম্বার ডারজেন, 3 নাম্বার গ্রোভস। এই তিনটা নামে যে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়, এইটাই তোমার জন্য যথেষ্ট এই লেভেলের জন্য, আর পড়তে হবে না। অ্যারাইল হ্যালাইড থেকে অলরেডি তুমি জানো যে বেনজিনে যদি হ্যালোজিনেশন করি ক্লোরোবেনজিন তৈরি হয়, এইটা হচ্ছে অ্যারাইল মূলক, এ হচ্ছে ক্লোরো, তাহলে কি অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়ে গেল। সেন্ট মেয়ার বিক্রিয়ায় কি তৈরি হয়, অ্যারাইল হ্যালাইড তৈরি হয়, এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, বা হচ্ছে ক্লোরোবেনজিন তৈরি হয়, এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, আর কিছু লাগবে না। সেন্ট মেয়ার বিক্রিয়ায় কি তৈরি হয় 1 নাম্বার পড়া, আরেকটা পড়া হচ্ছে Cu2Cl2 হচ্ছে এখানে প্রভাবক, বা যদি আরো সহজ করে বলি Cu+, Cu2Cl2 তো Cu+, ঠিক আছে। Q+ যে আয়ন, Q+, নট কিউপিক, কিউপিক হচ্ছে Cu2+, আর Q+ হচ্ছে Cu+, এই Q+ আয়ন যেখানে প্রভাবক, এটা তোমার জন্য দরকার, আর কিছু লাগবে না। সেন্ট মেয়ার বিক্রিয়া কে তৈরি হয়, ক্লোরোবেনজিন, প্রভাবককে Q+ আয়ন, শেষ। এগুলো মুখস্থ করা, কিন্তু ওই যে নামীয় বিক্রিয়া আছে না, ডারজেন, গ্রোভস, এগুলো সব নামীয় বিক্রিয়া। সেন্ট মেয়ার, বুঝতে পারছো, সোয়ার্টজ, সব কিন্তু নামীয় বিক্রিয়া। তো আমি সেগুলো আবার এক করে দিব, সমস্যা নেই। এটা পড়া শেষ। এখন হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের ব্যবহার, এটা খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার। অ্যালকাইল হ্যালাইড থেকে যদি কিছু পড়তে চাও, এই জিনিসটা সবার আগে পড়বা, অ্যালকাইল হ্যালাইডের ব্যবহার, অ্যালকাইল হ্যালাইডের ব্যবহার, ঠিক আছে। খেয়াল করো, দ্রাবক হিসেবে কি কি আছে, ডাইক্লোরোমিথেন, খেয়াল করো কিন্তু, ডাইক্লোরোমিথেন, আমার সাথে খেয়াল করো বিষয়গুলো, ট্রাইক্লোরোইথিন, টেট্রাক্লোরোইথিন, এসিটিলিন টেট্রাক্লোরাইড বা ওয়েস্ট্রন। তো একটু দেখো, যেগুলো দ্রাবক, মিথেন আছে, ইথেন আছে, আবার কি এখানে আমার যে এসিটিলিন কার অপর নাম, ইথাইন, তাহলে মিথেন, তারপর হচ্ছে ইথিন মানে অ্যালকেনের 1 নাম্বার সদস্য, আবার হচ্ছে অ্যালকিনের 1 নাম্বার সদস্য, আবার অ্যালকাইনের 1 নাম্বার সদস্য। আমি বুঝতে পারলাম কিনা বিষয়টা, যে কেমনে মনে রাখা যায়। দ্রাবক হিসেবে অ্যালকেনের 1 নাম্বার সদস্য, অ্যালকিনের 1 নাম্বার সদস্য, অ্যালকাইনেরও 1 নাম্বার সদস্য। এসিটিলিন মানে তো ইথাইন থেকে এটা আসছে, তো তাই এসিটিলিন টেট্রাক্লোরাইড নাম হয়েছে। মিথেন, ইথিন, এসিটিলিন। আমি কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, আজকে হ্যালাইড অবধি পড়া, এখন হ্যালাইড অবধি পড়া, এটাকে বুঝাইতে পারলাম কিনা। মিথেন, ইথিন, এসিটিলিন প্রত্যেকটার প্রথম সদস্য। এখন তুমি ডাই, ট্রাই, টেট্রা সিরিয়ালি বসাও, ডাইক্লোরো, ট্রাইক্লোরো, টেট্রাক্লোরো, শেষ। এটা তো টেট্রাক্লোরো, এটা টেট্রাক্লোরো, টেট্রাক্লোরাইড মানে টেট্রাক্লোরো না। আমি কি বুঝাইতে পারলাম কিনা সবাই একটু জানো।
ড্রাই ওয়াশের তরল, এটা তো সবারই মুখস্থ থাকার কথা, CCl4। একটু আগে বলছিলাম নিষ্ক্রিয় দ্রাবক, নিষ্ক্রিয় দ্রাবক CCl4। ড্রাই ওয়াশের তরল ওয়েস্ট্রোসল হচ্ছে CCl এবং হচ্ছে CCl4 এবং হচ্ছে ওয়েস্ট্রোসল দুইটা, CCl4 এবং ওয়েস্ট্রোসল দুইটা। তা আমি যেটা বলি CCl4টা মনে রাখো এনাফ। অস্ত্রোপচারের সময় চেতনানাশক হিসেবে, চেতনানাশক মানে বুঝতেছো অজ্ঞান করার জন্য, খেয়াল করো ক্লোরোফর্ম, অজ্ঞান পার্টি ক্লোরোফর্ম রুমালের মধ্যে শুকায় অজ্ঞান করে ফেলে, জানো আগে থেকে জানো। ক্লোরোফর্মের সংখ্যা কি? CH3Cl, আর সূত্র কি, সংকেত কি? CH3Cl, রাইট? ক্লোরোফর্ম, পরেরটা দেখো ক্লোরোইথেন, ফ্লোরোইথেন, ইজি কিনা আমার শুধু এটা বলো ইজি কিনা। ক্লোরোফর্ম, ক্লোরোইথেন আর ফ্লোরোইথেন, এই যে ক্লোরোইথেন ফ্লোরোইথেন, ক্লোরোফর্ম না, ক্লোরো দিয়া ক্লোরোইথেন আর ফর্ম দিয়া হচ্ছে আবার ফ্লোরোইথেন, নাম হচ্ছে ফ্লুথেন। বিষয়গুলো আসলে রিলেট করা যায় কিনা এটা জাস্ট বলো, বিষয়গুলো রিলেট করা যাচ্ছে কিনা, মুখস্থ না করে রিলেট করা যাচ্ছে কিনা। চেতনানাশক হিসেবে ক্লোরোফর্মের নাম সবাই জানি, ক্লোরো দিয়া ক্লোরোইথেন আবার ফর্ম দিয়া কি ফ্লোরোইথেন, শেষ। অগ্নি নির্বাপকটা একটু মুখস্থ রাখতে হবে, এই সংকেতটা মুখস্থ রাখতে হবে। CBr2ClF, ডাই ব্রোমো, দুইটা ব্রোমিন আছে, ক্লোরোফ্লোরোমিথেন, এটা আমি বলতেছি, এটা মুখস্থ রাখো, TM টানা মুখস্থ, এটা পরীক্ষায় আসে, এটা মুখস্থ রাখো। এটার নাম হচ্ছে BCF, এটার নাম হচ্ছে BCF, এই জন্য বলতেছি মুখস্থ রাখো। হিমায়োক্রুপে, ফ্রিজে, এসিতে আমরা জানি না যে এই যে ক্লোরোফ্লোরো যৌগগুলো ব্যবহার করা হয়, CFC যৌগ ব্যবহার করা হয়, তো এই যে ওইগুলা CFC গুলা দেখো হিমায়োক্রুপে প্রোপেলেন্ট গ্যাস হিসেবে CFC জানি কিনা আমরা, ফ্রিয়ন গুলা যে CFC জানি কিনা। ফ্রিয়নের সংকেত কেমনে চিনবা এটা আমরা পরিবেশ রসায়নে পড়াবো, ফ্রিয়নের সংকেত চেনার উপায় আমরা পরিবেশ রসায়নে পড়াই, এখন এটা নিয়ে টেনশন নাই। আমি বুঝাতে পারতেছি কিনা পড়াগুলা। কীটনাশক হিসেবে গ্যামাক্সিন পাউডারের সংকেত অলরেডি পড়াইছি, গ্যামাক্সিন পাউডার বা লিন্ডেন, C6H6Cl6 পড়াইছি। DDT নাম চিনো কিনা? DDT, এই DDT এর সাথে মিল দেখো ডিলড্রিন, অ্যালড্রিন, পারবা কিনা আমাকে একটু সবাই কনফার্ম করো, পারবা কিনা? তাহলে আমাদের আজকের পড়া হচ্ছে এই পর্যন্ত, আজান দিয়ে তো দিয়ে দিচ্ছে, আজকের পড়া হচ্ছে, আচ্ছা এটা শেষ করি, আজান হচ্ছে আমাদের নামাজ থাকবে না, আমার 10-15 মিনিট সময় থাকবে, আজান হইতে হইতে আমরা এটা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। নেক্সট টপিক হচ্ছে গ্রিগনার বিকারক, 5 মিনিট লাগবে, আর হাইয়েস্ট 5 মিনিট লাগবে, সবাই মনোযোগ দাও। সিলেটে আজান আগে হয়, অন্যান্য জায়গায় আজান পরে হয়। গ্রিগনার বিকারক খেয়াল করো, আমরা RMGX জাস্ট এই একটা কথা মনে রাখবো, বাকি সব কিছু এখান থেকে আসবে। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইট, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইট এর নাম হচ্ছে গ্রিগনার বিকারক। কে আবিষ্কার করছে? বিজ্ঞানী গ্রিগনার আবিষ্কার করছে। তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইট কিসের ভিত্তিতে তৈরি হয়? শুষ্ক ইথারের উপস্থিতিতে তৈরি হয়, শুষ্ক ইথারের উপস্থিতিতে তৈরি হয়, শেষ। এর কাজ কি? এটা দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় বা বিকারক হিসেবে ব্যবহৃত হয়, বুঝতে পারছো? ওকে, এই হচ্ছে তোমার শুরুর পড়া। এখন হচ্ছে গ্রিগনার বিকারক থেকে আমরা কি কি জৈব যৌগ প্রস্তুত করতে পারি। বেনজিন পড়ানোর সময় বলছিলাম যেখান থেকে বেনজিন তৈরি করা যায়। যখন অ্যালকেন প্রস্তুতি পড়াই তখন বলছিলাম কি অ্যালকেন প্রস্তুত করা যায়, রাইট? তাহলে 1 নাম্বার পড়া, যদি আমরা এই গ্রিগনার বিকারকের সাথে পানি দেই তখন কি হয়, বিক্রিয়াগুলো আমি এটা বুঝাই দিচ্ছি, খেয়াল করো সবাই। RMGX প্লাস পানি মানে কি HOH, তো যেটা হয় এই MgX যেটা, সবাই একটু মনোযোগ দাও, MgX OH এর সাথে চলে যায়, MgOHX H চলে যায় R এর সাথে, হয়ে গেল না অ্যালকেন। আজানটা শেষ হোক, 2 মিনিট লাগবে, আজান শেষ হোক, আমাদের আর 2 মিনিট সময় লাগবে, সবাই একটু মনোযোগ দেই। এই যে RMGX এটা যখন ভাঙে, R হয় হচ্ছে মাইনাস আর MgX হয় হচ্ছে প্লাস, এই জন্য পানির যেই H প্লাস আসে R এর সাথে, আর এই যে OH মাইনাস এটা আসে হচ্ছে MgX এর সাথে, MgOHX বের হয়ে যায়, RH থেকে যায়। এখন এটা তো ছিল অ্যালকাইল, যদি অ্যারাইল নেই, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইট, অ্যারাইল মানে কি বেনজিনের যে বলয় আছে সেটা, এটা হচ্ছে অ্যারাইল, ঠিক আছে?
এটার সাথে যদি আমি পানি দেই এইচ বন্ড ওএইচ, তাহলে কি হবে দেখো, এই যে এমজি আছে এমজি ওএইচ এক্স চলে যাবে, এমজি ওএইচ এক্স চলে যাবে, এমজি ওএইচ এক্স চলে যাবে, আর এই যে অ্যারাইল মানে এই মূলকটা এর মাথার মধ্যে হাইড্রোজেন এসে বসবে, তৈরি হবে বেনজিন। এই জিনিসটা কি বলা হয় যে আমরা যদি গ্রিগনাট বিকারকের মধ্যে পানি দিই তাহলে হচ্ছে অ্যালকেন অথবা বেনজিন তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই গ্রিগনাট বিকারকের সাথে যদি আমি এই গ্রিগনাট বিকারকের সাথে যদি আমি 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল অথবা 3 ডিগ্রি অ্যালকোহল পেতে চাই, তখন কার সাথে বিক্রিয়া দিব? মিথানেল অথবা অন্য যে কোনো অ্যালডিহাইড অথবা কিটোনের সাথে। কিভাবে? 2 মিনিট লাগবে, সবাই একটু মনোযোগ দাও। আর এমজিএক্স এর সাথে আমি যদি HCHOর বিক্রিয়া দিই, আর এমজিএক্স এর সাথে আমি HCHO বিক্রিয়া, শর্টকাটটা বুঝো। 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি? OH-টা যেই কার্বনের সাথে যুক্ত আছে তার একটা যে হাত, যদি এই একটা হাত খালি থাকে, বাকি 2টা হাতে যদি CH2 থাকে, তার নাম হচ্ছে 1 ডিগ্রি। বুঝছো? কিন্তু OH-টা যেই কার্বনের সাথে যুক্ত, যদি তার 2টা হাত খালি থাকে, তার নাম 2 ডিগ্রি। OH-টা যে কার্বনের সাথে যুক্ত তার যদি 3টা হাত খালি থাকে, তাহলে সেটা হচ্ছে 3 ডিগ্রি। ঠিক আছে, এখন তুমি দেখো আমি তো কার সাথে বিক্রিয়া দিলাম? HCHO বা হচ্ছে মিথানেল। তো এইখানে যখন আমাদের আর এমজিএক্স এর সাথে বিক্রিয়া দিব, তখন এইটা 2 ভাগ হয়ে যাবে, HCHO 2 ভাগ হয়ে যাবে। একটার মধ্যে আসবে হচ্ছে CHO, একটার মধ্যে আসবে হচ্ছে H। তো এরকম ভাবে ভাঙার পরে পানি আসবে, পানি এসে OH আসবে। তো বিরাট কাহিনী, আমি শর্টকাট বলতেছি, টেকনিক বলতেছি, কেমনে পাবা। দেখো এইটা কয় কার্বন, সবাই খেয়াল করো, এটা কয় কার্বন? 1 কার্বন। শর্টকাটটা খেয়াল করো, 1 কার্বন। আমি যদি এইটা ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড দিই, সবার আগে কোন অ্যালডিহাইড নিবা? এরপরে যেটা আছে CH3CHO, এটা বাদে অন্য অ্যালডিহাইড। কয় কার্বন? 2 কার্বন। এরপর যদি আমি যে কোনো কিটোন নেই, তাহলে তুমি কোন কিটোনটা নিবা? সবার আগে কোন কিটোন নিবা? প্রোপাননটাই তো নিবা, CH3CO CH3, সবাই তো এটাই নিবে, তাই না? তো 3 কার্বন। এখন দেখো তো পড়া শর্টকাটটা বুঝতেছো কিনা, মানে কেমনে পরীক্ষা হলে তুমি কেমনে সহজ আনসার করো। পরীক্ষা হলে তুমি তো আর বিক্রিয়া করবা না, পরীক্ষা হলে তুমি কি পুরো বিক্রিয়া করবা না। শর্টকাটে যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা হচ্ছে গ্রিগনাট বিকারকের সাথে যখন আমি 1 কার্বনের অ্যালডিহাইড দিব 1 ডিগ্রি অ্যালকোহল, যখন আমি 2 কার্বনের অ্যালডিহাইড মানে 1 নাম্বার বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড দিব 2 ডিগ্রি। আর যখন আমরা কিটোন দিব, কিটোন মানে কি? 3 কার্বন, কিটোন মানে 3 কার্বন না, এই যে প্রোপানন 3 কার্বন, তাই 3 ডিগ্রি। বুঝাতে পারলাম কিনা? শর্টকাটটা ক্লিয়ার? ওকে। এছাড়া আমরা চাইলে এই গ্রিগনাট বিকারক থেকে কার্বক্সিলিক অ্যাসিড পাইতে পারি যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দিই। কার্বন ডাইঅক্সাইড যখন যুক্ত হবে C+O, দেখো কার্বন ডাইঅক্সাইড মানে কি? C+O অলরেডি, তখন তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। এইগুলো হচ্ছে আমাদের মেইন পড়া। শেষ 5টা জিনিস। 1 নাম্বার হচ্ছে মিথেন বা বেনজিন, 2 নাম্বার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, 4টা 5 নাম্বার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়। এগুলো হচ্ছে আমাদের মেইন পড়া গ্রিগনাট বিকারক থেকে, আর কিছু লাগে না। ঠিক আছে, তো পড়া বুঝছো কিনা? আজকে ক্লাস এই পর্যন্তই, নামাজের সময় হয়ে গেছে, তোমরা নামাজ পড়ো। ঠিক আছে, ওকে।